আচ্ছা, এখন প্রথম হচ্ছে যে আমরা ফার্মাকোলজির এখানে দুটো টপিক, একটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ আর একটা হচ্ছে কি অ্যান্টি হিস্টামিন। তো এই দুটো ড্রাগ আমাদের দৈনন্দিন জীবনে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনার প্রতিনিয়ত যেমন মানে সবার এরকম দেখা যাচ্ছে আমাদের মানে 100 থেকে দেখা যাচ্ছে 80% মানুষদের কী আছে এই মানে ডেইলি বেসিসে এই মানে মেডিসিনগুলো আমাদের নিতে হচ্ছে। অ্যান্টি ফাঙ্গাল তো একটা কমন, ঠিক আছে। আমাদের দেশে ছত্রাকজনিত রোগগুলো অনেক বেশি হয়, চুলকানি যেটাকে বলা হয় বা দাউদ বা সলম, এই ড্রাগগুলো আপনাদের প্রতিদিন লাগেই, ঠিক আছে। তো আপনারা এই জিনিসগুলোর মধ্যে প্রথমে যেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। তো অ্যান্টিফাঙ্গাল ড্রাগের মধ্যে প্রথমে আমাদের যেগুলো কী জানতে হয় একটা ড্রাগের, যে একটা ড্রাগগুলোর এই গ্রুপের মধ্যে কী কী মেডিসিন আছে, এই মেডিসিনগুলো কীভাবে কাজ করতেছে, এগুলো দিলে কী কী সমস্যা হয় বা কাদের দেওয়া যাবে না, এই জিনিসগুলো জানলেই তো হচ্ছে আর কি, ঠিক আছে। এটাই একটা বেসিক যে ফার্মাকোলজির যে কোনো মেডিসিনেরই এই ডাক্তার নামটা কি, তারপরে হচ্ছে এটা কীভাবে কাজ করতেছে আমাদের মানে বডিতে, যে আর সেটা হচ্ছে দেওয়ার কারণে মানে অনেক কাদের কাদের দিব, আর এটা দিলে কী কী সমস্যা হবে আর কাদের দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে যেমন অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। তো অ্যান্টিফাঙ্গাল ড্রাগের মধ্যে আমাদের কী কী আছে নামগুলো তো লাগবে, আপনাদের এই নামগুলো লাগে না? তো এইটা আমরা দুইটাভাবে যদি একটা ভাগ করি যে আমরা এটা কীভাবে দিই, কিছু কিছু ড্রাগ আছে আমরা কী দিতে পারি, ইন্টারভেনাসলি দিতে পারি, যেটা ইঞ্জেকশনের মাধ্যমে দিতেছি। আর কিছু কিছু মেডিসিন আমরা কীভাবে দিতে পারি, ওরালি দিতে পারি। তো এটা আমরা এইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি যেমন সিস্টেমিক, আর একটা হচ্ছে কি টপিক্যাল। সিস্টেমিকটা আমরা আবার দুইভাবে দিতে পারি, ঠিক আছে। অনেকভাবে দেওয়া যায়, মেনলি আমরা দুইটা রুটে দিই, একটা হচ্ছে কি ইন্টারভেনাসলি দিই, আইবি দেই, আর একটা অথবা দিতে আছে কি ওরালি আর কি, ঠিক আছে। তাই একটা আমরা দিতে পারি আইবি, আর একটা দিতে পারি ওরালি। আর টপিক্যাল হচ্ছে যেটা আমরা কি স্কিনের উপর ডাইরেক্ট কন্ট্যাক্ট দিতেছি, ঠিক আছে। তাহলে অ্যাটলিস্ট সিস্টেমিক যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আছে, ঠিক আছে, এর মধ্যে 3টা ড্রাগ অ্যাটলিস্ট খুব ইম্পর্টেন্ট। এটা ধরেন আপনারা মানে ট্যাগ দিয়ে মনে রাখা যায়, ঠিক আছে। যেমন একটা হচ্ছে কি টার্বিনাফিন, একটা হচ্ছে কি অ্যাম্ফোটেরিসিন বি, অ্যাম্ফোটেরিসিন বি আর কি, ঠিক আছে, এগুলো পাবেন। একটা হচ্ছে কি গ্লিসোফালভিন। তাহলে এইগুলো হচ্ছে, আর সাথে কিছু অ্যাজল গ্রুপ আছে, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, অনেকগুলো ড্রাগ একসাথে আমরা বলি অ্যাজল গ্রুপ। তাহলে এই সকল ড্রাগ আমরা কি দিতে পারি, সিস্টেমিক দিতে পারি, একটা হচ্ছে ওরালি অথবা ইন্টারভেনাসলি দিতে পারি, ঠিক আছে। আর সাথে ধরুন টপিক্যালের মধ্যে হচ্ছে আমরা একটা ড্রাগ আছে যেটাকে আমরা বলি নিস্টাসিন। এটা একটা অনেক ইউজ হয় আর কি, দেখবেন যারাদের মুখে অনেক সময় ঘা হয় না, যে ফাঙ্গাল ইনফেকশন হয়, তখন আমরা এটা কি জিব্বার উপরে দিই আর কি, ঠিক আছে। এই ক্রিমটা দেওয়া যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে দুজন যত নতুন আসছে, তাহলে আমরা বললাম যে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে ফার্মাকোলজির মধ্যে হচ্ছে আমরা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ এই সম্পর্কে জানতে হবে, অ্যান্টি হিস্টামিন আর হচ্ছে রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। আমরা ফার্মাকোলজি দিয়ে শুরু করছি, যেগুলোতে শর্ট। এর মধ্যে একটা আমরা বললাম অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, যেটা আমরা ছত্রাকজনিত কারণে দিয়ে থাকি, ঠিক আছে। এর মধ্যে আমরা দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে সিস্টেমিক কিছু ড্রাগ আছে যেগুলো আমরা ওরালি অথবা ইন্টারভেনাস রুটে দিতে পারি, আর কিছু আছে টপিক্যাল, যেটা ওই যে ক্রিম হিসাবে অয়েনমেন্ট হিসেবে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো সে সিস্টেমিকের মধ্যে আমরা কি মানে আইবি অথবা ওরালি দিতে পারি। এর মধ্যে মোস্ট কমন যে ড্রাগগুলো সেটা হচ্ছে টার্বিনাফিন, অ্যাম্ফোটেরিসিন বি, গ্লিসোফালভিন, আর অনেকগুলো ড্রাগের একসাথে বলা হয় অ্যাজল গ্রুপ। এরকম যে বাজারে পাওয়া যায় না, কিটোকোনাজল, মিকুনাজল, ইকুনাজল, ফ্লুকুনাজল, অনেকগুলো ড্রাগ আছে, ঠিক আছে। এগুলোকে আমরা একসাথে কি বলি অ্যাজল গ্রুপ, মানে লাস্টে অ্যাজল আছে। আর আমরা টপিক্যালের মধ্যে আছে কি নিস্টাসিন, আরেকটা এর মধ্যেও কি আছে অ্যাজল আছে, ঠিক আছে, অ্যাজল গ্রুপের ড্রাগগুলো আছে। এগুলো হচ্ছে মোটামুটি নাম, ঠিক আছে। তাহলে নামগুলো অ্যাটলিস্ট জানতে হবে। তো বাজারে তো অনেকগুলো নাম পাওয়া যায়, যেমন আপনার যেই অ্যাজল গ্রুপ আছে এর মধ্যে আবার অনেকগুলো ড্রাগ আছে। এগুলোকে আপনাদের আসে মানে আপনাদের কি রিটেন পরীক্ষা হয় এরকম, মানে লিখিত পরীক্ষা হয়? লিখিত পরীক্ষার মধ্যে এরকম আসে অ্যান্টিফাঙ্গাল ড্রাগগুলোর নাম কি? হ্যাঁ, মানে আসলে পড়াইতে হবে। এখন জিনিসটা যে বললাম যে আমি তো কারিকুলাম সম্পর্কে আইডিয়া নেই, ঠিক আছে। এই জন্য ধরেন আমি তো পড়াই দিচ্ছি যে এটা তো অবশ্যই একটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগের নাম তো জানতে হবে, না জানলে কী দিতে হবে আর কি, ঠিক আছে। তারপরে এগুলো পড়াচ্ছেন বাকি জিনিসগুলো, এই জন্য আমি জাস্ট নামগুলো বলতেছি কীভাবে মনে রাখা যায়, ঠিক আছে। তো যে অ্যাজল গ্রুপের মধ্যে এরকম অনেকগুলো ড্রাগ আছে আর কি, ঠিক আছে। এটা যদি আপনারা এরকম মনে রাখতে চান, যদি রিটেনে আসে বা লিখিত পরীক্ষা আসে, এটা মনে রাখা যায় বিআইপি কিট কাম। এটা আমাদের এমবিবিএসতে আসে, ঠিক আছে, যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগের ক্লাসিফিকেশন, এটা আলাদা করে একটা কোশ্চেন আসতে পারে। আর একটা হচ্ছে অ্যাজল গ্রুপ, মানে অ্যাজল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ কী কী আছে, এটাও আলাদা একটা কোশ্চেন আসে, ঠিক আছে। তাহলে বি দিয়ে কি, যেমন বরিকোনাজল, ইটাকোনাজল, পসাকোনাজল, কিটোকোনাজল,
আর ইসাকোনাজল, এরকম অনেক নামগুলো আছে, ঠিক আছে, টায়োকোনাজল, পরে হচ্ছে ধরেন কি ক্লোটিমোক্সাজল। এটা না, বুঝতে পারছি, লেখাতে ঠিকমতো আসতেছে না, আগের তো এটা দিয়ে আসবে। তাহলে আমরা অ্যান্টিফাঙ্গাল ড্রাগের ক্লাসিফিকেশনগুলো হচ্ছে এটা, ঠিক আছে। একটা হচ্ছে সিস্টেমিক, একটা হচ্ছে টপিক্যাল। সিস্টেমিক হচ্ছে যেটা আমরা প্যারেন্টালি দিই, মানে ওরালি অথবা ইন্টারভেনাসে দিতে পারি, ঠিক আছে। আর হচ্ছে টপিক্যাল, যেগুলো আমরা ডাইরেক্ট স্কিন কন্ট্যাক্টে ক্রিম অথবা অয়েনমেন্ট হিসেবে পাওয়া যায়। আমরা ড্রাগের নামগুলো লাগবে, ঠিক আছে। সিস্টেমিক ড্রাগের মধ্যে ওই 3টা বলছি অ্যাটলিস্ট, টার্বিনাফিন, অ্যাম্ফোটেরিসিন বি, গ্লিসোফালভিন, আর কিছু আছে অ্যাজল গ্রুপ। আর আমরা বলছি টপিক্যালের মধ্যে একটা সিনিস্টাসিন, যেটা দেখবেন অনেক ক্রিম পাওয়া যায় আর কি, অয়েনমেন্ট হিসেবে পাওয়া যায়, ঠিক আছে। যেটা ওই যে মুখের মধ্যে এরকম সাদা সাদা হয়ে যায়, যেটাকে আমরা ক্যান্ডিডিয়াসিস বলি বা মনিলিয়াসিস। এরকম দেখবেন এরকম হা করলেই বলে এসে যে কোনো খাওয়ার টেস্ট পাইতেছে না, ঠিক আছে, তারপরে হচ্ছে কি সাদা হয়ে গেছে দেখলেই জিব্বার উপরে দেখা যায়। তো তখন আমরা তাদেরকে নিস্টাসিন অয়েনমেন্টটা দিতে পারি অথবা ক্রিমটা দেওয়া যায়, ঠিক আছে। আর এর মধ্যে কিছু আছে অ্যাজল গ্রুপ, এগুলো হচ্ছে নাম। আমি বলছি অ্যাজল গ্রুপের আবার অনেকগুলো নাম আছে এর ভিতরে। এগুলো হচ্ছে কি, একটা আমরা বললাম, এটা সূত্র বললাম, যেটা হচ্ছে ভিআইপি কিট কাম, ঠিক আছে। এর ভিতরে যেমন অ্যাজল গ্রুপের নাম আছে, এটাকে বলা হয় কি, তার মানে যেহেতু অ্যাজল, তার মানে সব পিছনে কী থাকবে, অ্যাজল থাকবে। এটা হচ্ছে কি বরিকোনাজল, ইট্রাকোনাজল, পসাকোনাজল, কিটোকোনাজল, মানে ইসাকোনাজল, আরও আছে এরকম অনেক, টায়োকোনাজল, কোটিমোক্সাজল, পরে হচ্ছে ওসিকোনাজল, মিকুনাজল, ইকুনাজল। মানে নামগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। যে কটা নাম মনে রাখা যায়, মানে যেগুলো অ্যাজল গ্রুপ সেটা আমরা একসাথে নামগুলো বললাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমে যে একটা মানে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ কী কী আছে নামগুলো বললাম, ঠিক আছে। তো আমরা যদি শর্টে বলি যে এই ড্রাগগুলো আমরা দিচ্ছি কিসের জন্য, আমাদের বডিতে যে ছত্রাকটা ঢোকে, যে ফাঙ্গাসটা ঢোকে, অবশ্যই যে কী করতে হবে, আমার বডিতে একটা ফাঙ্গাস ঢুকছে, এরকম অনেক নাম আছে, যে একটা ক্যান্ডিডা আছে, অ্যাসপারজিলাস, এরকম বিভিন্ন ফাঙ্গাসের নাম আছে আমাদের মাইক্রোবায়োলজিতে যদি থাকে, এই টপিকটা থাকে আর কি, যে মানে ফাঙ্গাল ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে। তো এই ড্রাগগুলো অবশ্যই কী করবে, যেই বাইরে থেকে যে আমাদের ফাঙ্গাসটা আসছে বডিতে, মানে ব্লাডে আসছে, তার উপর যে কাজ করতে হবে, কাজ করে কী করতে হবে, এটা কিল করতে হবে। তাহলে যেমন আমরা যে বললাম যে এই অ্যাজল গ্রুপ যে ড্রাগগুলো আমরা দিচ্ছি, ওই যে কি স্কিনের উপর দেই না, মানুষের তো যে বলে এসে দাউদ হয়েছে, দাউদ হলে আমরা কী দিয়ে দিই, মানে এরকম অনেক ড্রাগ আছে যেগুলো মিকুনাজল, ইকুনাজল, ফ্লুকুনাজল, বাজারে যেই মানে পাওয়া যায় আর কি। তো এই ড্রাগগুলো কীভাবে কাজ করে, যেমন ধরেন এটা একটা ফাঙ্গাস, তো এটা হচ্ছে ফাঙ্গাল সেল, তো এটা ধরেন কী থাকে, এটা আমরা বলি সেল ওয়াল। এই সেল ওয়ালটা তৈরি হয় কি দিয়া, একটা কোলেস্টেরল দিয়া। এই কোলেস্টেরলটাকে নাম বলা হয় আর্গোস্টেরল। তাহলে আমরা যখন এই অ্যাজল গ্রুপের ড্রাগগুলো দিব, বরিকোনাজল, ইট্রাকোনাজল, এই ড্রাগগুলো যখন আমরা দিব বা স্কিনের উপর যখন ক্রিম বা অয়েনমেন্ট হিসেবে দিই, তখন এই ড্রাগগুলো যে কীভাবে এই ফাঙ্গাস যে আছে আমাদের বডির শরীরের ভিতরে যে ফাঙ্গাসটা আছে, এই ফাঙ্গাসের একটা জিনিস থাকে সেল ওয়াল। এই সেল ওয়ালের তো তৈরি হয় তাদের কোলেস্টেরল দিয়ে, আমাদের যেমন শরীরে কোলেস্টেরল থাকে না, ফ্যাট যে থাকে, তাদেরও এরকম কী থাকে, ফ্যাট থাকে। এর একটা নাম বলা হয়, এই কোলেস্টেরল একটা এক্সাম্পল হচ্ছে আর্গোস্টেরল। এই যে এই অ্যাজল গ্রুপের ড্রাগগুলো যে কী করে, এই আর্গোস্টেরলটা যে কী করে দেয়, ডিস্ট্রয় করে দেয়। তাহলে একটা যদি সেলগুলো যদি কী হয়, ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে কি এই সেল ওয়ালটা থাকবে, তাহলে সহজে কী হবে, এরকম ছিদ্র ছিদ্র হয়ে যাবে না। তখন কি হবে, তারা তো আমাদের রক্তের মধ্যে আছে, তখন কি হবে, এই মানে ছিদ্রগুলো দিয়ে কী হবে, আমাদের রক্তটা ঢুকে যাবে, ঢুকে গেলে সেলটা আস্তে আস্তে ফুলে কী হয়ে যাবে, ব্রাস্ট হয়ে যাবে। তাহলে এই মানে ওষুধগুলো এইভাবে যে কাজ করে আর কি, ঠিক আছে। তাহলে কারণ কিসের জন্য আমরা এই ওষুধগুলো দিচ্ছি, এটা কেন জানা দরকার, কারণ আমাদের শরীরেও কী থাকে, কোলেস্টেরল থাকে না। তাহলে আমাদের শরীরে কি তারা ক্ষতি করতেছে, কারণ আমাদের শরীরের কোলেস্টেরলগুলো তো তারা ক্ষতি করতেছে না, কারণ আমরা যে ওষুধগুলো দিচ্ছি তারা যে কাজ করতেছে কিসের উপর, ফাঙ্গাসের উপর। এরকম যদি হইতো যে আমাদের শরীরের কোলেস্টেরল ডিস্ট্রয় করে দিচ্ছে, তাহলে কি মানুষ বাঁচত। তাহলে আমাদের এই যে মেডিসিনগুলো যে যতগুলো আবিষ্কার হচ্ছে, এগুলো কীভাবে আবিষ্কার হচ্ছে, যে দেখা যাচ্ছে যে তাদেরও কোলেস্টেরল আছে, আমাদেরও কোলেস্টেরল আছে, কিন্তু তাদের কোলেস্টেরলটা আমাদের কোলেস্টেরল থেকে কি ভিন্ন। তাদের কোলেস্টেরলটার নাম হচ্ছে কি আর্গোস্টেরল, যার কারণে এই যে এই মেডিসিনগুলো যে কী করতেছে, আর্গোস্টেরলের উপর কাজ করতেছে, যার কারণে তার সেল ওয়ালটা কী হচ্ছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, কিন্তু না এই জন্য আমাদের কী হচ্ছে না, তেমন ক্ষতি হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা বললাম অ্যান্টিফাঙ্গাল ড্রাগের নামগুলো বললাম, তারপর হচ্ছে কি এটা কীভাবে কাজ করে সেটা বললাম, ঠিক আছে। এখন এটা কাদের দিবেন, তাহলে ওই ফাঙ্গাসে যদি মাইক্রোবায়োলজি আপনাদের আসছে টপিক, তাহলে মাইক্রোবায়োলজির মধ্যে এরকম ফাঙ্গাসের নাম পড়তে হয় না, যে নাম পড়তে হয়, নামগুলো জানতে হবে আর কি, ঠিক আছে। যেগুলো আমরা কাদের দিই, এরকম অনেক আছে, ঠিক আছে, মানে ফাঙ্গাস আছে আর কি, যেটাকে আমরা বলি ছত্রাক। তাহলে আমরা প্রথমে একটা কি বললাম, যে ক্লাসিফিকেশনগুলো বললাম, তারপরে এটা কীভাবে কাজ করে সেটা আমরা বললাম, সেটা আমরা বলছি মেকানিজম অফ অ্যাকশন, যে কীভাবে সে কাজ করে।
এখন আমাদের জানতে হবে এগুলো আমরা কখন দিব, এগুলো কাদের দিব, ইন্ডিকেশন। তাহলে আমাদের এরকম কিছু আছে কি, তাহলে আমাদের ফাঙ্গাস জানতে হবে কী কী টাইপের ফাঙ্গাস আছে। কিছু কিছু ফাঙ্গাস আছে যেটাকে আমরা কী বলি, সুপারফিশিয়াল ফাঙ্গাস। ওই যে আমরা বলি দাউদ, ঠিক আছে, তো এটাকে মেডিকেল টার্মে যেটাকে বলা হয় সেটাকে বলা হয় কি টিনিয়াসিস। তাহলে ঠিক আছে, তাহলে সুপারফিশিয়াল ফাঙ্গাসের মধ্যে একটা কী বলা হয়, অনেকগুলো নাম আছে আর কি, এটা বলা হয় টিনিয়াসিস, ঠিক আছে, টিনিয়াসিস। এই টিনিয়াসিসটাই আমরা কীভাবে বলতেছি গ্রাম্য ভাষায়, যে দাউদ বলতেছি, ঠিক আছে। এটা তার কমন রোগ, সবার আছে। আপনার দেখবেন মানে 90% থেকে কি, মানে 90 থেকে 100%ই বলা যায় আর কি, জীবনে কেউ না কখনো কী হয়, ছত্রাকজনিত কারণে আক্রান্ত হয়, ঠিক আছে। তো তখন আমাদের কী করতে হবে, যেগুলো সুপারফিশিয়াল ফাঙ্গাস মানে কি এগুলো আমাদের স্কিনে আছে, তাদেরকে আমাদের কী দিতে হবে, এই টপিক্যাল ড্রাগগুলো দিতে হবে, ঠিক আছে। তাহলে তখন কী হবে, এই টপিক্যাল ড্রাগগুলো দিলে কী হবে, টপিক্যাল মানে কি ক্রিম, তখন এই ক্রিমগুলো দিতে হবে, নিস্টাসিন বা এই যে অ্যাজল গ্রুপের ড্রাগগুলো দিতে হবে। তাহলে আমরা স্কিনের উপর যদি দেই তাহলে কী হবে, এই সুপারফিশিয়াল যে ফাঙ্গাসগুলো আছে এগুলো কী হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে যদি কোনো একটা ফাঙ্গাস আমাদের ব্লাডে চলে আসে, তাকে কি আর টপিক্যাল দিলে কাজ করবে, তখন তাদের আমাদের কী করতে হবে, মানে সিস্টেমিক দিতে হবে। এখন আইবি তো না, সবাই তো আইবি নেবে না, মানে সিস্টেমিক দিতে হবে। সিস্টেমিক মানে কি, সে আমাদের ব্লাডে চলে আসছে, সে আমাদের কোথায় নেই আর স্কিনের উপর নাই, তখন আমাদের যেতে হবে কি সিস্টেমিকে। এর মধ্যে আমরা কী দিতে পারি, আইবি দিতে পারি, যদি খুব সিভিয়ার হয় তাহলে আইবি দিতে হবে, আর যদি কম হয় তাহলে আমাদের কী দিতে হবে, ওরালি দিতে হবে। যেটা কমনলি ইউজ করা হয় টার্বিনাফিন ড্রাগটা অনেক বেশি ইউজ করা হয়, ঠিক আছে। এগুলো দামও আছে, একটা মেডিসিনের দামই 50 টাকার উপরে, 45 থেকে 50 টাকা করে, ঠিক আছে। তাহলে এরকম একটা গ্রামের মানুষ আসলে তাকে কী দেওয়া যাবে না, টার্বিনাফিন দিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে। কারণ প্রথমে আমাদের সকল কী শুরু করতে হবে, এই অ্যাজল গ্রুপের ড্রাগগুলো দিতে হবে আর কি, ঠিক আছে। তাহলে আমরা বললাম যে কি কিছু আছে, কি কিছু আছে সুপারফিশিয়াল ফাঙ্গাস যেগুলো আমাদের স্কিনেই থাকে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট যেটা সেটা আমরা বললাম টিনিয়াসিস অথবা দাউদ, ঠিক আছে। আর কিছু আছে কি যেগুলো আমরা বলি সিস্টেমিক ফাঙ্গাই। সিস্টেমিক ফাঙ্গাস, সিস্টেমিক বলতে কী বোঝাচ্ছে, সে আমাদের কোথায় চলে আসছে, ব্লাডে চলে আসছে, রক্তে চলে আসছে। তো তাকে আমরা সারাদিন যদি স্কিনের উপর দিয়ে রাখি তাহলে সেটা কী হবে না, কাজ করবে না। দেখা যাবে যে মানুষের যেটা কমন জিনিস বলতেছে কি, যে আমি কিছুদিন ক্রিম নিছি, কিছুদিন ভালো হয়েছে, তারপর আবার কি হয়, নতুন করে হচ্ছে। কেন হচ্ছে, কারণ তার এটা কিনে স্কিনে শুধু নাই, এটা রক্তে চলে আসছে। কারণ তখন আপনাকে অবশ্যই তাহলে কিসে যেতে হবে, সিস্টেমিক ড্রাগে যেতে হবে, ঠিক আছে। ওই যে ফ্লুগাল হিসেবে গ্রামে পাওয়া যায় না এরকম ফ্লুগাল, যেটাকে আমরা বলছি ফ্লুকোনাজল। তো বললাম যে সিস্টেমিকের মধ্যে একটা আছে টার্বিনাফিন, এম্ফোটেরিসিন বি, গ্লিসোফালভিন আর অ্যাজল গ্রুপগুলো আছে, ঠিক আছে। তাহলে সবচেয়ে ভালো কাজ করে টার্বিনাফিন এখন পর্যন্ত। এখন এইটাও আস্তে আস্তে কী হয়ে গেছে, আমরা যেরকম বুঝতেছি না, আন্দাজে দিয়ে রাখতেছি। ধরেন একটা ড্রাগ একটা ফাঙ্গাস আছে কি স্কিনের মধ্যে, কিন্তু আপনি যদি না বুঝে তাকে সিস্টেমিক দিয়ে দেন তাহলে তার কি আস্তে আস্তে রেজিস্ট্যান্ট ডেভেলপ করবে না। তাহলে ভবিষ্যতে যদি তার সিস্টেমিক ইনফেকশন হয় তখন আবার কী করবেন, এটা কাজ করবে না। এই জন্য এটা আপনার বুঝে দিতে হবে আর কি। এই জন্যই তো মানে আস্তে আস্তে রেসিস্ট্যান্ট ডেভেলপ করতেছে, অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট, অ্যান্টিফাঙ্গাল রেসিস্ট্যান্ট। এখন তো আমাদের নাপাও রেসিস্ট্যান্ট হয়ে গেছে। আগে সারা জীবন ছোটোবেলা আমরা একটা নাপা খেয়ে আসছি 500 মিলিগ্রাম, এখন দেখা যাচ্ছে একটা তার কাজ হইতেছে না, এখন আমাদের কী করতেছে, ডাবল ডোজ দিতে হইতেছে, ঠিক আছে। মানে এটাই আপনার বললাম যে যদি এই জন্যই তো বলতেছে যে ওই যে বললাম যে আপনাদের সিলেবাস সম্পর্কে আসলে আইডিয়া নেই, এই জন্য কিছু বলতে পারতেছি না আসলে, ঠিক আছে। কারণ এখন আমার যে বললাম একটা আন্দোলন শুরু হচ্ছে, দেখা যায় কখন কিছু ঝামেলায় পড়ে যায়, ঠিক আছে। এই জন্য আসলে ক্লাসও নিতে চাইনি প্রথমে আর কি, ঠিক আছে। তাও উনি বলার কারণে নিতেছি। কারণ দেখা যাচ্ছে যারা এই জিনিসটা জানবে না যে কোনটা সিস্টেমিক, আমি তো শুধু একটা ক্লাসিফিকেশন বললাম, কিছু সুপারফিশিয়াল ফাঙ্গাই, কিছু আছে কি সিস্টেমিক ফাঙ্গাই। তাহলে ধরেন একটা ফাঙ্গাসের নাম হচ্ছে ধরেন অ্যাসপারজিলাস। ধরেন আমি যে সুস্থ, আমার উপর সে যেভাবে কাজ করবে, একটা HIV পেশেন্ট মানে যার ধরেন ইমিউনিটি দুর্বল, তার উপর কি আরও বেশিভাবে কাজ করবে না, ওই ফাঙ্গাসটা বেশি ক্ষতি করবে না। তাহলে তার সাথে আর আমার একই রকম কি ওষুধ হবে। মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, যে কোনো একটা ড্রাগ দেওয়ার আগে ওই যেটা আমরা বলি কোয়াক বা যারা ওই যে হাতুড়ি ডাক্তার বলে আর কি, আমি তো তাদের সাথে ডিফারেন্সটা কি, যে যখন সে একটা ডাক্তার যখন সব জেনে আসবে, তার মানে কি সে জানতেছে যে এই ডাক্তার আমরা দিচ্ছি কাকে দিব, এটা দিলে তার আবার কী কী ক্ষতি হবে, তো এই জিনিসগুলো জানতে হবে না। এখন একটা ফার্মেসির লোক সেও তো জানে, সবাই জানে না যে একটা দাউদ নিয়ে আসছে, একটা ওষুধ দিয়ে দিই। এই যে এখন দাউদ ভালো হওয়ার না হওয়ার কাজ কি, যে এখন এই যে আমরা বললাম তার মানে কি তাকে শুধু দিতে হবে কি অ্যাজল গ্রুপের ডাকগুলো দিতে হবে, নিস্টাসিন এগুলো দিতে হবে যদি তার শুধু স্কিনের ইনফেকশন থাকে। কিন্তু আমাদের এখন দেখা যায় যে দেখা যাচ্ছে কি ইকুনাজল, আমরা একটা ডাক বললাম না ইকুনাজল, মানে অ্যাজল গ্রুপের মধ্যে একটা ডাক আছে কি ইকুনাজল। তার মানে কি একটা আপনার আসছে ধরেন একটা দাউদ নিয়ে আসছে, আপনার শুধু ইকুনাজল দিলেই তো কাজ হবে। কিন্তু একটা ড্রাগ বেরোয়েছে ইকুনাজল প্লাস, যেটা ইকুনেট প্লাস হিসেবে পাওয়া যায়। ওই প্লাসের মধ্যে আবার কী দেওয়া আছে, স্টেরয়েড দেওয়া আছে। মানে সে তো আর জানে না মানুষভাবে কি যে ইকুনেট প্লাসটা মনে আর বেশি ভালো কাজ করে, কারণ এটার সাথে কি যেহেতু প্লাস আছে। কিন্তু ওইটার ইন্ডিকেশন আর এটার ইন্ডিকেশন কি সেম। তাহলে দাউদ হলে আমাদের শুধু কী দিতে হবে, শুধু ইকুনেট দিলে হবে।
তো দাউদের মধ্যে যদি আপনি ইকুনেট প্লাস দেন তাহলে কী হবে, দাউদটা আরও বেশি বেড়ে কী হবে, প্রথমে একটু ভালো হবে, এই স্টেরয়েড দেওয়ার কারণে আবার কী হয়ে যাবে, এটা আরও অনেক বেশি আকারে ধারণ করবে। ঠিক আছে, মানে মানুষের যে বোঝে না, যে বললাম ফার্মেসির কাছে যায়, তাহলে যে কোনো ড্রাগ দেওয়ার আগে অবশ্যই এটা কী জানতে হবে, ইন্ডিকেশন জানতে হবে যে আপনি কাকে দিবেন। শুধু ড্রাগ দিলেই হবে না, ড্রাগ তো দিলে তো তাহলে আর পার্থক্য হইলেও কি, কারণ যারা ফার্মেসি থেকে ড্রাগ দিতেছে তারা জানতেছে না, তারা ভালো জানে, ওষুধ দিতে দিতে তারা আরও ডাক্তারদের থেকে ভালো জানে কোন ড্রাগ বেশি ভালো, কোন ড্রাগ আরও খারাপ। ঠিক আছে, কিন্তু তারা জানে না যে এটা কাকে দিতে হবে, এটা দিলে কী ক্ষতি হবে, এটা হচ্ছে ডিফারেন্সটা। ঠিক আছে, যখন আমরা এতে আসি তাহলে আমরা বললাম একটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগের ক্লাসিফিকেশন আছে, মেকানিজম অ্যাকশনগুলো। ঠিক আছে, এগুলো ইন্ডিকেশন জানতে হবে, যে যদি সুপারফিশিয়াল হয় শুধু, তাহলে ওই ক্ষেত্রে আমরা শুধু টপিক্যাল দিব। আর যদি আমাদের কাছে সিস্টেমিক মনে হয়, সিস্টেমিকের সাথে তাহলে কী হবে, জ্বর টর নিয়ে আসবে, বেশি চুলকানি থাকবে, মানে কিছু সিমটম আছে, ওগুলো থাকলে আমাদের কীতে যেতে হবে, সিস্টেমিকে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে। তারপরে এখন আমাদের জানতে হবে যেমন এই ড্রাগগুলো যদি আমরা দেই তাহলে এটা কি, তাহলে এটা দিলে এখন তার কী কী ক্ষতি হতে পারে। ঠিক আছে, মানে পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্স ইফেক্ট যেটা বলেন আর কি। ঠিক আছে, তাহলে অ্যান্টিফাঙ্গাল ড্রাগগুলো মোটামুটি ভালো সেফ আমাদের। ঠিক আছে, এগুলো তেমন ক্ষতি হয় না। তাও আমি আমার ছবি খুব খারাপ আঁকি। ঠিক আছে, একটা ছবি আঁকে দেখাচ্ছি আর কি কোনো মতো। যাই হোক, আমরা যদি এরকম চিন্তা করি যে একটা কী কী তার ক্ষতি হতে পারে, ধরেন প্রথমে তার কী হতে পারে, একদম দেখা যাচ্ছে তার কি একটা ইম্পর্টেন্ট জিনিস হতে পারে, তার মাথা ব্যথা হতে পারে, হেডেক হতে পারে। ঠিক আছে, তারপরে তার চোখে ধরেন কী হয়, এটাকে আমরা বলি ফটোফোবিয়া। ঠিক আছে, তাহলে এই সকল ড্রাগ দিলে তার ফটোফোবিয়া হয়, তাহলে এসে কী বলবে, পেশেন্ট এসে কী বলতে পারে, যে রোদে গেলে তার কী হয়, আর সহ্য হয় না তার রোদটা। ঠিক আছে, মানে ফটো মানে কি এরকম আলো বোঝাচ্ছে, মানে আলোতে গেলে আর তার কী হয় না, সহ্য হয় না। ঠিক আছে, তাহলে এই সকল ড্রাগ যদি আমরা দিই, তার একটা কমন সিমটম হতে পারে কি, মাথা ব্যথা হতে পারে। তার এসে কী বলতে পারে, ফটোফোবিয়া। সে এসে কী বলতে পারে, সে তো এসে পেশেন্ট তো এসে কখনো বলে না যেমন ফটোফোবিয়া হয়েছে, সে এসে কী বলবে, যে আমি রোদে গেলে আর তাকাইতে পারি না, অনেক চোখ জ্বালাপোড়া করে। ঠিক আছে, তারপরে তার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যাডভার্স ইফেক্ট, যেটা আপনার মনে রাখতেই হয়, সেটাকে আমরা কী বলি, মানে লিভার ড্যামেজ করতে পারে। ঠিক আছে, আর হচ্ছে ধরেন কি জিআইটি মানে কি, আমরা যে পাকস্থলীর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি, যে কোনো ড্রাগ দিলে এটা তো কী হতে পারে, তার ওই যে অ্যানোরেক্সিয়া মানে কি, তার ক্ষুধামন্দা হতে পারে। ঠিক আছে, তারপরে তার কি নওশিয়া হতে পারে, নওশিয়া মানে কি, মানে বমি বমি ভাব হইতেছে, তারপরে আবার কী হতে পারে, বমিও হতে পারে, মানে অ্যানোরেক্সিয়া, নওশিয়া, ভমিটিং ও ডায়রিয়া হতে পারে। এগুলো হচ্ছে কমন, এটা সকল ড্রাগের ক্ষেত্রে কমন। ঠিক আছে, যে কোনো যেহেতু ড্রাগ আমরা দিচ্ছি ওরালি, সে আমাদের পাকস্থলীতে যায় কি একটু নাড়াচাড়া করবে না, বিভিন্ন ঝামেলা করার কারণে কী হয়, প্রথমে একটু ক্ষুধামন্দা হয়, তার খাইতে ভালো লাগে না, এটা বলি অ্যানোরেক্সিয়া। পরে আছে নওশিয়া, মানে বমি বমি ভাব হচ্ছে কিন্তু হচ্ছে না। আরেকটা হচ্ছে কি, ডাইরেক্ট ভমিটিং হতে পারে আর ডায়রিয়া হতে পারে। ঠিক আছে, কিন্তু এই অ্যান্টিফাঙ্গাল ড্রাগের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যাডভার্স ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া মনে রাখতে হবে, সেটা হচ্ছে লিভার ড্যামেজ হতে পারে। ঠিক আছে, তাহলে যখনই একটা পেশেন্টকে আপনি টপিক্যাল দিলে তো তেমন ক্ষতি হয় না, কিন্তু যখন এটা সিস্টেমিক দিবেন, তার মানে সে কি, রক্তে আসবে, এই রক্তটা আবার কোথায় যাবে, লিভারে যাবে। তাহলে অবশ্যই একটা সিস্টেমিক ফাঙ্গাল ড্রাগ দিলে তার কী চেক করতে হবে, তার লিভারের যেই আমরা টেস্টগুলো করি ওই টেস্টটা দিয়ে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা দেখবেন যে যখন একটা ডাক্তার যখন কী দিবে, টার্বিনাফিন দিচ্ছে, সে দেখবেন 1 মাস বা 3 মাস পরে বলবে কী করতে, তার লিভারের পরীক্ষাটা করার জন্য। ঠিক আছে, মানে লিভারের সমস্যা হলে কিছু টেস্ট আমাদের করতে হয় না, কিছু এনজাইম আছে, এগুলো টেস্ট করতে হয়। শুধু এত জানতে হবে যে তার লিভারের ক্ষতি হতে পারে, এই জন্য বেশি ক্ষতি হয়ে গেছে নাকি এটা দেখার জন্য আমাদের কী করতে হবে, তার লিভারের পরীক্ষাটা করতেই হবে। ঠিক আছে, এটা কখন, যদি আমরা সিস্টেমিক দিই। টপিক্যাল দিলে তো দরকার নেই, কারণ সে তো এটা স্কিনের মধ্যে কাজ করতেছে, সে তো আর আমাদের কোথায় যাচ্ছে না, রক্তে যাচ্ছে না, ব্লাডে আসছে না। ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট এই জিনিসগুলো জানতে হবে আর কি। ঠিক আছে, একটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগের মধ্যে যে একটা ড্রাগের কী কী নাম আছে, কীভাবে কাজ করে, পরে হচ্ছে কাদের দিব, আর হচ্ছে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হয়। ঠিক আছে, এখন আরেকটা টপিক দেওয়া হয়েছে যেটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন। আপনারা কি বুঝতেছেন নি? বুঝলে ভালো। আসলে বললাম যে এটা যারা পড়ায় তারা পড়াইতে পড়াইতে অবস্থা আর কি। ঠিক আছে, আমাকে বসে দেখে আমি নিতেছি আর কি ক্লাস আর কি নেওয়ার জন্য আর কি। তার একটা ড্রাগ বলা হয় যেটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন, যেটা আমাদের গ্রামের কী হয়, ঠান্ডা কাশি থাকলে কী দেয়, ঠান্ডা কাশি চুল মানে অ্যালার্জির সমস্যা হলে আমরা কী দিচ্ছি, অ্যান্টিহিস্টামিন দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন সবাই জানে একটা ঠান্ডা হলে কী হচ্ছে, আমরা দিচ্ছি না, ফ্যাক্সো দিচ্ছি না, কিন্তু সবাইকে ফ্যাক্সো দিয়ে দিচ্ছি, রূপা দিয়ে দিতেছি, কারণ সবাই তো দিচ্ছে, এটা তো আমাদের থেকে। তাহলে ডাক্তারের কাছে আসা দরকার কি 500 টাকা 1000 টাকা ভিজিট নিয়ে, কারণ আপনার ফার্মেসির দোকানে গেলেই তো হয় যে আমার ঠান্ডা লাগছে একটা ওষুধ দিয়ে দেন। তাহলে ঠান্ডারও কী আছে, পকার ব্যথা আছে না, একটা ধরনের আছে কি, এখন এসে দেখেন যে সিজন চেঞ্জ হবে, মানে শীতকাল থেকে কী হচ্ছে, গরমকাল আসতেছে, যখন একটা সিজন চেঞ্জ হয় তখন কি হয়, বাতাসে ধরেন কী হয়, মানে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলোর পরিমাণ অনেক বেড়ে যায়, তখন আপনার একরকম, তাহলে কী হবে, একটু ঠান্ডা কাশি লাগতেই পারে, তাহলে তখন এটার চিকিৎসা হবে একরকম। আবার ধরেন একজনের একদম সারা জীবন মানে জন্মের পর থেকে তার অ্যালার্জির সমস্যা, যে কোনো জায়গায় গেলে কি অ্যালার্জির সমস্যা,
তাহলে তার ট্রিটমেন্ট আর রকম হবে। মানে সবার ট্রিটমেন্টকে যদি আপনি আসছে এই ঠান্ডা নিয়ে আসছে ফ্যাক্সো দিয়ে দেন তাহলে হবে? এই ফ্যাক্সো খাইলে তার 2 দিন পর আবার হবে না এটা? তাহলে এই জন্যই তার মানে কি অ্যান্টিহিস্টামিনের ক্ষেত্রেও কি সেম জানতে হবে আপনার, যেটা আপনি কোনটা কাজের দেবেন, ঠিক আছে? তাহলে অ্যান্টিহিস্টামিন যেমন ধরেন এটার একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি, সে কী করে অনেক ঘুম চলে আসে, দেখেন না ঠান্ডা হলে ঘুম চলে আসে। এখন ধরেন একটা বাস ড্রাইভার আসছে, তাহলে এটার অনেকগুলো আছে, কিছু কিছু অ্যান্টিহিস্টামিন যে আছে কি অনেক বেশি ঘুম করে, কিছু আছে কি কম করে। মানে ধরেন একজনের ঠান্ডা লাগলো, একটা ধরেন ট্রাক ড্রাইভার ঠান্ডা লাগলো, সে ফার্মেসিতে গেল, যাই বললো যে আমাকে একটা ঠান্ডার ওষুধ দেন, সে এমন একটা ওষুধ দিল যে অনেক ভালো কাজ করে, কিন্তু এটার সাথে কি হয়, ঘুমটাও বেশি হয়। তাহলে তার কি অ্যাক্সিডেন্টের হার বেড়ে যাবে না? সে তো বাসটা চালাতে গেলে কি ঘুমে যাবে না? আবার ধরেন একটা আপনার একটা পরীক্ষার্থী আসছে, আইসা বললো, গ্রামে এসে বললো তার ঠান্ডা লাগছে, কালকে তার পরীক্ষা, সে ওষুধ খেলো, খাই যায় ঘুম দিল, তাহলে কি তাকে ওই ওষুধটা দেওয়া যাবে? ঠিক আছে, এটাকে আমরা বলি, এই জন্যই তো এই বিভিন্ন সময় কী হচ্ছে, এটাকে বলে রেশনাল ইউজ। মানে কি, যার জন্য যেই ডাক প্রযোজ্য তাকে ওই ডাকটা দিতে হবে, সব ডাক সবার জন্য না। তার মানে কি, একটা আপনার কাছে আসছে, মানে ড্রাইভার আসছে, তাকে একরকম ওষুধ দিতে হবে। যার পরীক্ষার্থী আসছে, আপনার মানে আগে থেকে জানিয়ে নিতে হবে না, তাকে একরকম দিতে হবে। আবার ধরেন একটা বাচ্চা আসছে, সে ধরেন সারাদিন লাফালাফি করে, তো ঠান্ডা লাগলে বেশি আরও ডিস্টার্ব করবে না, তো তাকে আপনি দেন, যেটা ঘুম বেশি পারে তাকে দেন, সে ঘুমাই থাকুক, তার কোনো কাজ আছে? তাহলে আপনার এই জিনিসটা জানতে হবে যে কোনটা কাজের দিবেন, ঠিক আছে? এই জন্যই আমাদের প্রথম কাজ কি, তাহলে জানতে হবে যে অ্যান্টিহিস্টামিন কী কী আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভাগ করি দুইটা ভাগ, একটাকে আমরা বলা হয় কি ফার্স্ট জেনারেশন, আর একটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। ঠিক আছে, এরকম ফার্স্ট জেনারেশনের মধ্যে অনেক ড্রাগ আছে, ঠিক আছে? মানে মেডিসিনগুলোর নামগুলো কঠিন, আপনাদের তো মনে হয় না আর নামগুলো পড়তে হয়, জেনেরিক নামগুলো পড়তে হয়, তাহলে পড়তে হলে এটা আবার একটু কষ্ট হয়ে যায় আর কি। ঠিক আছে, নামগুলো একটু কঠিন, তো দেখেন তাহলে কী কী আছে এরকম টাইপের। ঠিক আছে, কিছু আছে ধরেন কি একসাথে যদি বলেন, একটা বলা হয় সেক্লিজিন, বানান ভুল হইতে পারে, বানানগুলো দেখে নিন বইয়ের থেকে। ঠিক আছে, মেক্লিজিন, মানে সেক্লিজিন মেক্লিজিন একসাথে পড়তে পারেন। ঠিক আছে, তারপর আছে ধরেন কি ক্লোরফেনিরামিন, আর একটা বলে ব্রোমফেনিরামিন। ঠিক আছে, মানে ওই যেগুলো একসাথে সেটা একসাথে বলতেছে, একটা আছে কি সেক্লিজিন, একটা আছে মেক্লিজিন, কিছু আছে ক্লোরফেনিরামিন, একটা কি ব্রোমফেনিরামিন। ঠিক আছে, আরও আছে ডাইফেন হাইডামিন, ডাইমেন হাইডানেট, অনেক নাম আছে, নামগুলো দেখতে হবে। ঠিক আছে, ওগুলো হচ্ছে কমন, সেক্লিজিন এগুলো অনেক পাওয়া যায় আর কি এর মধ্যে আর কি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশন। আর কিছু আছে কি মানে এগুলো ফার্স্ট জেনারেশন, কিছু আছে সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশনগুলো হচ্ছে বেশি এখন আর কি, যেগুলো বাজারে চলে সেগুলো হচ্ছে ধরেন কি একটা আছে কি ওই যে কোনটা সেক্লিজ, যেই ড্রাগ আছে ওই ড্রাগের কোম্পানি এই নামেও বিক্রি আছে। ঠিক আছে, এত এত কোম্পানি আছে, সেম নামে আপনি সার্চ দিলে পাই যাবেন, যেহেতু ডিমস তো সবাই ইউজ করে, এটা এই নামে দেখবেন ড্রাগ আসছে। ঠিক আছে, জেনেরিক নাম থাকে আর কি। ঠিক আছে, মানে সকল ড্রাগেরই যেই নামের জেনেরিক নেম আছে ওই ড্রাগের মেডিসিনও আছে। ঠিক আছে, ধরে যে আমরা এখানে একটা বলতেছি ফ্যাক্সোফেনাডিন, যেটা আমরা বলতেছি কি ফ্যাক্সো নামে পাওয়া যায়, কিন্তু ফ্যাক্সোফেনাডিন নামেও কি পাওয়া যায় আর কি। ঠিক আছে, মানে যেটা আছে ওটার জেনেরিক নামে পাওয়া যায় আর কি। ঠিক আছে, তাহলে কিছু আছে কি যারা যে কোম্পানি প্রথম যে প্রোডাক্টটা তৈরি করে জেনেরিক নামের ওই নামটাই জেনেরিক নাম আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ধরেন এখন জেনেরিক নামগুলো কেন দেওয়া হয়, জেনেরিক নামগুলো এই জন্য দেওয়া হয় যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ, যেটাকে আমরা বলি না হু, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সে কী করে, এখন একটা ড্রাগ সে তো আর ওই দেশে তার ফ্যাক্সো নামে পাওয়া যাবে না, তাহলে পুরো দেশে পৃথিবীর সকল জায়গায় গেলে মানুষ তো এরকম ট্রাভেল করতেছে, তাহলে পৃথিবীর সকল জায়গায় কি একই ড্রাগের নাম রাখতে হবে না? তাহলে পৃথিবীর সকল জায়গায় যে নামটা সেটাই হচ্ছে কি জেনেরিক নেম। ঠিক আছে, আবার কোম্পানিরা এরকম নোমেনক্লেচার আছে আর কি। ঠিক আছে, আবার কোম্পানিরা যখন কি হয় একটা ড্রাগ তৈরি করতেছে, আবিষ্কার করতেছে, তখন তারা একটা কেমিক্যাল নাম দেয়। ঠিক আছে, এই নামগুলো আরও বড় বড় থাকে, এটা তাদের কেমিক্যালের সুবিধার জন্য। আর যখন এটা মার্কেটে আসে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ, সেটার নাম কি হচ্ছে জেনেরিক নেম। ঠিক আছে, তো জেনেরিক নেমগুলো আসলে আমরা ইউজ করতে পারি, অন্যান্য দেশে ইউজ হয়, কিন্তু আমাদের দেশে ইউজ করলে সেটা সমস্যাটা কী হবে, ধরেন আমি একটা জেনেরিক নাম দিছি, ধরেন যাদের সাথে ফার্মেসিদের সাথে যদি কেউ ডিল করে থাকে কোম্পানিরা এসে, তাহলে সেই এমনটা দিয়ে দিবে যেটা জীবনে চলেই না, বুঝছেন না? এই জন্য লিখে দেওয়া হয় আর কি, ডাইরেক্ট ব্র্যান্ড নেমগুলো দেওয়া হয়। ঠিক আছে, কিন্তু জেনেরিক নেমগুলো লেখা সুবিধা ছিল, যার যেরকম ইচ্ছা সে ওই কোম্পানি নিতে পারতো। এখন তো দেখা যাচ্ছে আমরা ফ্যাক্সো লিখলে মানুষ বলবে কেন ফ্যাক্সো কেন দিলাম, অন্যটা কেন দিলাম না। কিন্তু যে মানে বললাম না যে আমাদের জন্য সব কিছু সহজ ছিল, এটাকে আমরা আস্তে আস্তে কঠিন বানাইতেছি আর কি। ঠিক আছে, যাই হোক সেকেন্ড জেনারেশন ড্রাগ আছে এরকম অনেকগুলো, যেমন কমন হচ্ছে একটা কি ফ্যাক্সোফেনাডিন, তারপর হচ্ছে রুপাটাডিন। ঠিক আছে, যেটা রুপা নামে পাওয়া যায় আর কি। তারপর হচ্ছে আছে কি সেট্রিজিন, সেট্রিজিনের সাথে আবার একটা সহজ কি ল্যাবোসেট্রিজিন।
ফ্যাক্সোফেনাডিন, লুপাটাডিন, সেট্রিজিন, লেভোসিট্রাজিন, আর অনেক আছে আসলে, যখন যেটা নাম আছে, আর কাছে বিলাস্টিন, এরকম অনেক নাম আছে, অনেক কমন। তাহলে এগুলো হচ্ছে কমন ইউজ করা হয় আর কি, ঠিক আছে। পরে যেটা আরেকটা যে ড্যাসলো নামে পাওয়া যায়, যে লোরাটাডিন, লোরাটাডিন, ঠিক আছে। এটা হচ্ছে সেট্রিজিন, লেভোসিট্রাজিন, এটা হচ্ছে লোরাটাডিন, একটা হচ্ছে লোরাটাডিন। মানে এগুলো হচ্ছে কমন ইউজ করা হয়, যে ড্যাসলোর ইউজ করা হয় না, এগুলো হচ্ছে 5 যেগুলো বেশি ইউজ করা হয়। তাহলে আমরা বললাম অ্যান্টিহিস্টামিনগুলোকে ক্লাসিফিকেশনটাকে আমরা 2 ভাগে করতেছি, একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, একটা হচ্ছে কি সেকেন্ড জেনারেশন, ঠিক আছে। তো এটা কেনই হলো, ফার্স্ট জেনারেশনগুলো প্রথম দিকে আবিষ্কার হয়েছিল, বিভিন্ন জায়গা থেকে সোর্স নেওয়া হয়তো, এখন দেখা যায় কি মানে ল্যাবের মধ্যেই বানানো হচ্ছে অনেক আপডেটেড করে, এগুলো আমরা কী বলতেছি সেকেন্ড জেনারেশন। তার মানে কি প্রথম জেনারেশন প্রথমে আসে, পরে এটার বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া থাকার কারণে আস্তে আস্তে এটা কী হয়, আপডেটেড হয়। তার মানে এটা কী হচ্ছে, সেকেন্ড জেনারেশন হচ্ছে, কিছুদিন পরে দেখবেন থার্ড জেনারেশন আসবে, সেটা আরও বেশি কী হবে, আপডেটেড থাকবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশনটা কেন আলাদা করা হয়েছে, কারণ ফার্স্ট জেনারেশনটা ঘুম করে বেশি, এটা কী বলা হয় সিরেশন করে বেশি, আর এটা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বেশি, ঠিক আছে। তাহলে আপনার যাকে দেখে আমরা শুধু কী দেবো না, ফার্স্ট জেনারেশন দিয়ে দেবো না, কারণ এটা ক্ষতি বেশি, ঘুম করে বেশি। আবার বললাম যে আপনাকে জানতে হবে, এখন বাচ্চা গেলে অবশ্যই আপনাকে কী দিতে হবে, তাহলে ফার্স্ট জেনারেশন ডাকগুলো দিতে হবে। তাহলে একটা আমরা বললাম একটা পরীক্ষার্থী আসছে, তার কালকে পরীক্ষা, 2 দিন পরে পরীক্ষা চলতেছে, এখন তাকে আপনি 1 মাসে দিয়ে দিলেন, আর সে সারাদিন ঘুমাইতেছে, তাহলে তখন এসে ধরবে যে এটা দিচ্ছে, ঠিক আছে। তো তাদেরকে আমাদের কী দিতে হবে, সেকেন্ড জেনারেশন ডাকগুলো দিতে হবে। ট্রাক ড্রাইভার আসছে, তাকে আসলে কী দিতে যাবে না, ফার্স্ট জেনারেশন দেওয়া যাবে না। আর যদিও ফার্স্ট জেনারেশন দিতে হয়, ধরুন এগুলো আবার ভালো কাজ করে আর কি, ঠিক আছে, যেটার ক্ষতি বেশি তার কাজ করার ক্ষমতাও বেশি, বুঝছেন। তাহলে এখন ফার্স্ট জেনারেশন একটা ডাক আপনি ধরেন দিতে হবে, একটা পেশেন্টের অনেক ঠান্ডা, ভালোই হইতেছে না, তাহলে তার মানে কি সে ঘোরাঘুরি করতেছে বেশি, বারবার ভাইরাস ব্যাগে ঢুকতেছে। তাহলে এখন তাকে আপনি বলে দেন যে আপনি ফার্স্ট জেনারেশন ডাকটা খান, খেয়ে কী করেন, বাসায় রেস্ট নেন, বা আপনি রাতে খাওয়ার আগে মানে ঘুমানোর আগে খেয়েন, খাইয়ে ঘুমাইন, দেখা যায় খেয়ে কি জার্নি করা শুরু করে দিন না, তাহলে তো ডেঞ্জারাস। তাহলে আমাদের কী করতে হবে, ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশনটা আমরা যখন দিব, ফার্স্ট জেনারেশন মনে রাখতে হবে এটা ঘুম বেশি হয়, ঠিক আছে, আর এর সাইড ইফেক্টগুলো কী হয়, বেশি হয়, ঠিক আছে। তাহলে এর সাইড ইফেক্টগুলো যদি জানতে চান, ধরেন অনেকগুলো সাইড ইফেক্ট আছে আর কি, ঠিক আছে। তাহলে একটা আমরা কি বললাম, যে সিরেশন করে, মানে ঘুম বেশি হয়, ঠিক আছে। আরও ধরেন এটাকে আমরা এগুলোর বলা হয় আর কি, যে মানে আলফা রিসেপ্টরের উপর কাজ করে, মানে অ্যাড্রেনার্জিক সাইড ইফেক্ট, ঠিক আছে, অ্যাড্রেনার্জিক, মানে এই নাম জানা লাগবে না, আপনার সাইড ইফেক্টগুলো জানলেই হবে, ঠিক আছে। অ্যাডভার্স ইফেক্ট, এর মধ্যে ধরেন 2টা অ্যাডভার্স ইফেক্ট কী বলা হয়, এটা বলে পোস্টারাল হাইপোটেনশন, ঠিক আছে, আরেকটা বলা হয় টাকিকার্ডিয়া, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কেন জানা দরকার, পোস্টারাল হাইপোটেনশন মানে তো বুঝছি যে হাইপোটেনশন মানে কি, প্রেশার কী হয়েছে, কমে গেছে, যে হাইপোটেনশন মানে প্রেশার বেড়ে যাওয়া, তাহলে হাইপোটেনশন মানে কি, প্রেশার কমে যাওয়া। তাহলে আর পোস্টারাল হাইপোটেনশন মানে কি, পোস্টারাল মানে কি, যে আমরা ধরেন বসে আছি, এটা একটা পোস্টার, শুয়ে থাকে, এটা একটা কি পোস্টার। তাহলে পোস্টারাল হাইপোটেনশন বলতে এখানে কী বোঝাচ্ছে, যে ধরেন আপনি শুয়ে আছেন, হঠাৎ করে যদি দাঁড়ান, ধরেন ওষুধ খাইছেন, এই ফার্স্ট জেনারেশন ওষুধটা খাওয়ার পরে কী হবে, ধরেন আপনি অনেকক্ষণ শুয়েছিলেন, হঠাৎ করে দাঁড়ায় গেছেন, তাহলে দেখবেন সে কী হবে, তার হাইপোটেনশন হয়ে সে টুস করে পড়ে যাবে আর কি, ঠিক আছে। তাহলে কি তার অবশ্যই বলতে হবে না, ফার্স্ট জেনারেশন দিলে বলতে হবে কি, যে আপনি যখন বিছানা থেকে উঠবেন তখন আস্তে আস্তে উঠবেন, হঠাৎ করে উঠে কী করবেন না, হাঁটা শুরু করবেন না, তাহলে কী হবে, ওই যে তার হঠাৎ করে প্রেশার কমে যাবে না। তাহলে এই সাইড এফেক্টটা অবশ্যই, এটা তো আমরা সবাই দিই, এই সাইড এফেক্টটা আমরা কি জানি, এটা জানতে হবে না, অবশ্যই এটা বলে দিতে হবে না। একটা ওষুধ দিতেছি, পার্শ্ব প্রতিক্রিয়া হবে, কিন্তু পেশেন্টকে বলে দিতে হবে, ঠিক আছে। ধরেন ওই যে আমরা টিবির জন্য, যক্ষার জন্য যে দেই ওষুধগুলো দেই, এই ওষুধগুলো দিলে কি হয়, প্রস্তাবটা পিঙ্ক কালারের হয়ে যায়, ঠিক আছে। তাহলে অবশ্যই আপনি যদি না বলে দেন, তাহলে তো আপনারা এসে ধরবে না যে বলো কী ওষুধ দিছে, তাহলে অবশ্যই বলে দিতে হবে কি, যে এই ওষুধটা খাইতেছেন, আপনার প্রস্তাব একটু মানে কমলা কালার বা পিঙ্ক কালার হতে পারে, এটা নর্মাল, এটা সমস্যা নেই, আস্তে আস্তে পানি খান ঠিক মতো ঠিক হয়ে যাবে। এটা যদি আপনি বলে দেন তাহলে আর কোনো সমস্যা আছে, যদি না বলে দেন তখন এসে আপনাকে ধরবে, আমাকে তো বলে নাই, ঠিক আছে। কারণ আমি দেখছি যে আমার বন্ধুরা যারা এরকম দেয়, একটা ওষুধ দিলে বলে কী ওষুধ দিচ্ছে ডাক্তার, খাইলেই ঘুম ধরে, উনি যে বলে দিত যে এই যে ওষুধটা খাইতেছেন এটা খাইলে কিন্তু ঘুমে ধরবে, তাহলে কি আর এই কমপ্লেনটা করতো। এই জন্যই বললাম যে একটা ড্রাগ যখন দেখবেন, এখন তো ওই যে ডিমসের মধ্যে আছে এই জিনিসগুলো, মানে এই জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে। পার্শ্ব প্রতিক্রিয়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, দিতে পারবেন সবাইকে, সবাই দিতে পারে, এখন বাংলাদেশের সবাই ডাক্তার, এখন তো গুগলে সার্চ দিলেই সব রোগের চলে আসে, ঠিক আছে। ভালো ভালো এআই সিস্টেম আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই জন্যই বললাম যে যখনই একটা ড্রাগ সম্পর্কে দিবেন, দেওয়ার আগে এই জিনিসটার কী জানতে হবে, এই ড্রাগটা দিচ্ছে, যাকে দিচ্ছে এটাকে ঠিক হচ্ছে আসলেই, মানে ইন্ডিকেশন যেটাকে বললাম, যাকে দিচ্ছেন তার জন্য ঠিক আছে নাকি, ঠিক আছে। ওই যে আমরা বললাম ধরেন যে রুপাটারিন, এটার দাম হচ্ছে সবচেয়ে বেশি, ঠিক আছে, 10 টাকার মতো করে আর কি, ফ্যাক্সোফেনাডিন 8 টাকার মতো আর কি, ঠিক আছে।
ধরেন একটা গ্রামের একদম মানুষ আসছে, ধরেন রিক্সা চালক আসছে, সে ধরেন নিজেই চলতে পারে না কোনো মতো, আপনি তাকে 10 দিন দিয়ে রাখলেন রূপাটি দিন, অবশ্যই দামি ড্রাগ মানে কি এটা কাজ করবে ভালো, কিন্তু তাকে দিলে তার কী হবে, 10 দিনে তো 100 টাকা শেষ, সেটা তো 100 টাকা তো তার জন্য অনেক বেশি। তার মানে তখন আপনি কী দেন, থার্ড জেনারেশনগুলোই দেন, একটু ফার্স্ট জেনারেশনগুলো আবার কি দাম কম, তার মানে কি একটু কাজ যতই করুক, তার মানে দাম যেহেতু কম তাকে এটা দেন 2 টাকা করে 1 টাকা করে আসতে, তার মানে কিন্তু দিলে তখন আপনাকে তাকে কী বলে দিতে হবে, এটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বলে দিতে হবে, ঠিক আছে। তাহলে ওই জন্যই বললাম, তাহলে প্রথমেই এটার ইন্ডিকেশন জানতে হবে, ঠিক আছে, যে ফার্স্ট জেনারেশনগুলোর হচ্ছে কী বলে এটাকে আমরা বললাম ঘুম বেশি হয়, তারপর হচ্ছে কি পার্শ্ব প্রতিক্রিয়া বেশি, যেটাকে আমরা বললাম পোস্টারাল হাইপোটেনশন, তারপরে কি টাকিকার্ডিয়া মানে কি তার হার্ট রেট বেড়ে যাবে, পেশেন্ট এসে বলবে হার্ট রেট বাড়তে বাড়তে, যে হার্ট রেট বেড়ে গেলে কী হয়, আমরা তখন বুক দরপর করে না, আইসা বলবে যে কী ওষুধ খাইলে তো বুক দরপর করে, এটা তো খাওয়া যাবে না। তাই আপনি তাকে যদি বুঝিয়ে দেন তাহলে তার সে এসে তখন আর কী করবে না, কমপ্লেন করবে না, ঠিক আছে। তাহলে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জানতে হবে আর কি আরও, ঠিক আছে। যেহেতু এটা যদি আপনাদের এরকম আসে লিখিত, বা ওই যে বললাম যে আপনাদের সিলেবাস নাই, মানে সিলেবাস তো আসছে, আমি জানি না যে আপনাদের কী আছে লিখিত বা ভাইবা, এরকম ভাইবা আছে না, এগুলো কমন। তাহলে আমরা একটা কী বললাম, এরকম পোস্টারাল হাইপোটেনশন হয়, মানে হঠাৎ করে দাঁড়াইলে বা মানে শোয়া থেকে হঠাৎ করে দাঁড়ালে তার প্রেশারটা কী হয়ে যেতে পারে, কমে যেতে পারে, আর একটা হচ্ছে কি তার হার্ট রেট বেড়ে যেতে পারে, মানে বুক দরপর করতে পারে, ঠিক আছে। আরও ধরেন ধরেন কী হতে পারে, এটাকে আমরা বলি কোলিনার্জিক সাইড ইফেক্ট, মানে আমি দেখায় বলে দিতেছি গ্রুপের, আপনারা শুধু ইগুলো মনে রাখেন, ঠিক আছে। এটা এরকম ডাকটা দিয়ে মনে রাখা যায়, ঠিক আছে, DUCT। যেমন একটা তার কী হইতে পারে, ধরেন ড্রাই মাউথ, মানে তার কি মুখ শুকায় যেতে পারে, ঠিক আছে। তারপরে তার কি স্কিন শুকায় যেতে পারে, ড্রাই স্কিন। তারপরে তার কী হতে পারে, দিয়ে হচ্ছে কি এটা বলি ইউরিনারি রিটেনশন, মানে এসে কি বলবে যে আমার প্রস্রাব কী হয় না, আটকে থাকে, ঠিকমতো হয় না, বা আগে দিনে 3-4 বার হইতো, এখন দেখা যায় একবার হয়, ঠিক আছে। তাহলে তার কী হয়, ইউরিনারি রিটেনশন হয়, প্রস্রাব আটকে থাকে। তারপরে তার কী হতে পারে, কনস্টিপেশন হতে পারে, ঠিক আছে। আবার এখানেও কি আছে, টাকিকার্ডিয়া আছে, ঠিক আছে। অ্যাটলিস্ট এই জিনিসগুলো মনে রাখেন, ঠিক আছে। তাহলে আমরা কী বললাম, সিডেশন একটা সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট কি, অ্যান্টিহিস্টামিনের সিডেশন, ঘুম হবে প্রচুর। তার কী হতে পারে, হাইপোটেনশন ডেভেলপ করতে পারে, হার্ট রেট বেড়ে যেতে পারে। তার কী হতে পারে, মানে মুখ শুকিয়ে যেতে পারে, স্কিন শুকিয়ে যেতে পারে, তার প্রস্রাব আটকে যেতে পারে, তার পায়খানা আটকে যেতে পারে, আবার এখানেও হার্ট রেট বেড়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে এই অ্যান্টিহিস্টামিনগুলো দিলে এই জিনিসগুলো হতে পারে আর কি, ঠিক আছে। মানে এগুলো তো আমরা এরকম মানে খাইতে খাইতে মুড়ির মতো হয়ে গেছে ওষুধ, এগুলো আমরা এখন কিছু মনে করি না, যে খাচ্ছি সমস্যা নেই, ঠিকঠাক তো আসছি। তাহলে এগুলো হচ্ছে তার পার্শ্ব প্রতিক্রিয়া আর কি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে অ্যান্টিহিস্টামিনের ক্লাসিফিকেশন বললাম, আর ইন্ডিকেশনটা বলা হয় নাই, ঠিক আছে। তাহলে ক্লাসিফিকেশন গেল, তারপর ইন্ডিকেশনটা যদি আলাদা কিছু মনে রাখেন, এটা এরকম মানে আমরা তো যখন পড়তাম তখন এরকম অ্যাপস দিয়ে মনে রাখতাম, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে কি তার যত অ্যালার্জিক কন্ডিশন আছে, অ্যালার্জিক কন্ডিশন আমরা দিতে পারি, ঠিক আছে। অ্যালার্জিক টাইপের অনেক টাইপের আছে, কিছু আছে চুলকানি হয়, বলে না আর্টিকারিয়া আছে, তারপর আছে কি ওই যে মানুষ বলে যে আমার জন্মগত অ্যালার্জিক রাইনাইটিস, মানে কি মানে ছোটোকাল থেকে কি হয় ঠান্ডা কাশি বেশি লেগে থাকে, মানে যে কোনো অ্যালার্জির সমস্যা হলে তখন আমরা তাকে এটা কী দিতে পারি, এই অ্যালার্জিক কন্ডিশন আমরা দিতে পারি, ঠিক আছে। যে কোনো অ্যালার্জিক কন্ডিশনে আমরা অ্যান্টিহিস্টামিন দিতে পারি আর কি, ঠিক আছে। এখন মানুষ বোঝে না, মানুষরা এসে যখন ধরেন আছে কি দেখা যাচ্ছে একটা ঠান্ডা হইলেও তাকেও আমরা কী দিতেছি, অ্যান্টিহিস্টামিন দিতেছি, আবার চুলকানি হলে তখন তাকেও কী দিতেছি, অ্যান্টিহিস্টামিন দিতেছি। এখন মানে মানুষজন এসে বলে যে এটা তো একটা ধরনের দিছি, ধরেন এসে চুলকাইতেছে, বলে আমার অনেক সময় যে কোনো জায়গায় গেলে বা ওই যে শস্য ক্ষেত্রটাতে গেলে যাদের এরকম অ্যালার্জি সমস্যা আছে তাদের তখন এগুলো ঢুকলে কী হয়, মানে অ্যালার্জির সমস্যা হয়, হাত মুখ ফুলে যাবার আছে না, অনেক চিংড়ি টিংড়ি খাইলে বিভিন্ন জিনিসের প্রতি থাকে না এরকম অ্যালার্জি, তো তখনও দেখা যাচ্ছে আমরা কী দিচ্ছি, অ্যান্টিহিস্টামিন দিতেছি, আবার ঠান্ডা লাগলেও কী দিতেছে, অ্যান্টিহিস্টামিন দিতেছে। তখন আমাদের জিজ্ঞেস করে যে এটা মানে এরকম কেন, আমরা একটা ওষুধ দিছি যে বলতেছে চুলকাইতেছে, তখন আমরা ধরেন দিলাম এফেক্স দিয়ে দিলাম, এটা তো ঠান্ডার জন্য খাই, মানে এটার ইন্ডিকেশন তার মানে কি যে কোনো অ্যালার্জিক কন্ডিশনে আমরা এটা দিই, ঠিক আছে। এটা বুঝাই দিতে হবে যেটা ঠান্ডার জন্য সেম ওষুধ, আবার অ্যালার্জির জন্য সেম ওষুধ, এটা হচ্ছে বলবে কিছুই মানে পারে না, কী ওষুধ দিছে, ঠান্ডার ওষুধ দিয়ে রাখছে চুলকানির জন্য, ঠিক আছে। তার মানে অ্যালার্জিক কন্ডিশনগুলোতে বলে দিতে হবে যে কোনো অ্যালার্জিক কন্ডিশনগুলোতে আমরা কী দিই, এই অ্যান্টিহিস্টামিন দিই আর কি, ঠিক আছে। এখন এটা ঠান্ডা কাশি যেটাই হোক, তারপর আমরা কী দিতে পারি, ধরেন আছে পার্কিনসনের জন্য একটা ডিজিজ আছে, পার্কিনসন ডিজিজ, ঠিক আছে, এটাতে আমরা দিতে পারি। পরে আমরা যখন যে অ্যানেস্থেশিয়া দিই, যে কোনো সার্জারি করার আগে অ্যানেস্থেশিয়ার আগে আমাদের কী দিতে হয়, অ্যান্টিহিস্টামিনটাকে দিতে হয়। কারণ কী হয়, তখন ধরেন আমরা একটা টিউব ঢুকাবো, তার মুখের ভিতরে টিউব ঢুকালে কী হবে, যে রাস্তা দিয়ে ঢুকাবো ওই রাস্তার মধ্যে যদি কিছু এসে ব্লক করে থাকে তাহলে কি জিনিসটা ঢুকাতে পারবো টিউবটা, তখন আমাদের এটাকে বলা হয় প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন।
এগুলো লাগবে না, তাও বলে দিলাম আর কি। কারণ পাস যদি থাকে আমাদের পাস ফেল আছে না, পাস তো করে বাড়িতে হবে, এরকম আসতে আর কি, ঠিক আছে। আরেকটা আমরা বললাম যে সিডেটিভ হিসেবে দিই, মানে কারো ঘুম হয় না, তাহলে মানে কি কারো ঘুম হইতেছে না, আপনি নর্মাল এটা দিলেও তার কি ঘুম হবে না, তখন যাতে আবার বুঝাই না দিলে কিন্তু বলবে আরে ঠান্ডার ওষুধ দিয়ে রাখছে ঘুমানোর জন্য। মানে বললাম এরকম অ্যালার্জিক কন্ডিশনার দেই, পার্কিনসন ডিজিজে দেই, পরে আমরা পিএনএসটি মানে এনএসটিসির আগেও দেওয়া হয়, কারো ঘুম যদি ঠিক মতো না হয় তাহলে সেক্ষেত্রে দেওয়া হয়। আরও কিছু আছে, যখন ওই যে আমরা বলি না মোশন সিকনেস, অনেকে বলে না মোশন সিকনেস মানে কি, যখন ওই যে অনেকে বলে না বাস টাস দিয়ে গেলে বা জার্নি করে তার কী হয় বমি হয়, এটা তো কমন, এটা মেয়েদের বেশি হয় আর কি, ঠিক আছে। বাসে গেলে দেখি বাস হেল্পারে এসে পলিথিন টলিথিন দেওয়া যায় আর কি, ছেলেদেরও হয় আমাদেরও হয়, সমস্যা নেই। এটা আমরা বলি মোশন সিকনেস। মোশন সিকনেস মানে কি, মাথা যখন বেশি নাড়াচাড়া করে তখন তার এরকম বমি বমি ভাব হয়, ঠিক আছে। তাহলে ওই ক্ষেত্রে আমরা তারা কী দিতে পারি, অ্যান্টিহিস্টামিন দিতে পারি। সে যদি আগে যে কোনো একটা ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশনটা ওষুধ খেয়ে যায় জার্নি করার আগে, তখন তারা এই জিনিসটা হবে না, ঠিক আছে। তাহলে তাদেরকে অ্যান্টিহিস্টামিন দিতে পারি। আবার অনেক আছে না যেটা ওই যে প্রেগনেন্সিতে হয়, প্রেগনেন্সিতে এরকম ভমিটিং টমিটিং হয় না, মানে প্রেগনেন্সিতে যদি এরকম কী হয় নশিয়া বমিটিং হলে তখন আমরা তাদেরকে দিতে পারি এই অ্যান্টিহিস্টামিন দিতে পারি, ঠিক আছে। আরও ভালো ভালো ড্রাগ আছে, এই জন্য ওই যে এমিস্টেট দেয় অনেক, তো মানে অনেক ভালো ড্রাগ আছে দেওয়ার জন্য প্রেগনেন্সিতে, তো আমরা এটাও দিতে পারি বললাম আর কি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে এটা ইন্ডিকেশন, অ্যালার্জিক কন্ডিশন, পার্কিনসন ডিজিজ, ঠিক আছে, একটু ইয়ের মতো হলো, পিএনএসথেটিক হিসেবে দেই আমরা, ঘুমের জন্য দেই, পরে মোশন সিকনেস হিসেবে দেই, প্রেগনেন্সিতে ওই যে বমিটমি হলে এই ক্ষেত্রে আমাদের দেওয়া যায়, এটা হচ্ছে এটার ইন্ডিকেশন। তারপর আমরা বললাম কি এটা অ্যাডভার্স ইফেক্টগুলো বললাম, ঠিক আছে। তাহলে অ্যান্টিহিস্টামিন থেকে এগুলো জানলেই হবে। আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে কি ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশন ডিফারেন্সটা জানতে হবে, নাকি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে ফার্স্ট জেনারেশনটা হচ্ছে কি সিডেশন বেশি, ওটার সিডেশন কম, আর এটার মানে কি বললাম সাইড ইফেক্টগুলো বেশি, আর এটার সাইড ইফেক্টগুলো কি কম, মানে যে এই সাইড ইফেক্টগুলো যেগুলো বললাম সবগুলো কার আছে বেশি, ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশনও মানে নাই এরকম না, আছে, কম আছে। এখন ধরেন ওই যাইসা বলে একটা ড্রাগ আমরা দিচ্ছি ফ্যাক্সও দেই, অনেকে বলে যে এটা তো ঘুমিয়ে হয় না, কিন্তু এটাও অল্প কী হয় ঘুম হয়, কিন্তু ওটা থেকে একটু কম হয়, ঠিক আছে। যেমন অ্যান্টিহিস্টামিন দিলেই একটু ঘুম ঘুম ভাব থাকবেই, ঠিক আছে, মাথা এরকম ধরে থাকবে আর কি সবসময়। আচ্ছা এগুলো হচ্ছে যতটুকু মানে এখন আপনাদের সিলেবাসে কতটুকু আছে জানি না, মানে যতটুকু আমার জানা দরকার ততটুকু আমি বলে দিলাম আর কি, ঠিক আছে। এখন আরেকটা অ্যানাটমি থেকে একটা সিস্টেম দিচ্ছে আসলে রেসপিরেটরি সিস্টেম, এটা আসলে সিলেবাসটা বুঝলাম না যে রেসপিরেটরি সিস্টেম তো একটা বিশাল সিস্টেম, ঠিক আছে। এটা বললেই এরকম এটার মধ্যে ধরেন কী আছে, একদম নাক থেকে শুরু হয়েছে, নাক থেকে একদম লাংস পর্যন্ত, ফুসফুস পর্যন্ত পুরোটাই কি রেসপিরেটরি সিস্টেম, মানে এটার সাথে তুলনা করে অনেক কিছু আছে, ঠিক আছে। আপনাদের কোনো সিলেবাস তো জানি না, শুধু দেখাই দিই বেসিক জিনিসটা আর কি, ঠিক আছে। আচ্ছা দেখ আমি অনেক ছবি খুব বাজে আঁকি, ঠিক আছে, ছবি আঁকাকে কাছ থাকে মেয়েদের, আসলে মেয়েরা ছবি ভালো আঁকে। যেখানে আছে এটাই আঁকছি আর কি, ঠিক আছে, শুধু শুধু আঁকছি, ওই ফিগারটাই এঁকে ফেলছি এখানে, ঠিক আছে। তাহলে দেখেন এটা তো হচ্ছে নাক, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা নোজ হয়, আমরা যেহেতু রেসপিরেটরি সিস্টেম পড়বো, তাহলে আমাদের জানতে হবে যে আমাদের এই সিস্টেমের মধ্যে আমাদের কী কী পার্ট আছে। তাহলে আমাদের এই পার্টটা শুরু হয় কই থেকে, নোজ থেকে, ছবি যেরকম আঁকছি, ঠিক আছে, এটা হচ্ছে নোজ, ঠিক আছে। তারপরে ধরেন এই জায়গাটা, এটাকে আমরা পুরোটাকে একসাথে আমরা কী বলি, ফেরিংস, এই পুরোটাকে আমরা একসাথে কী বলি, ফেরিংস বলি। তাহলে নোজের পিছনে যে ফেরিংস সেটাকে আমরা কী বলবো, নেজোফেরিংস, কী বলি, নেজোফেরিংস। তাহলে যে এই জায়গাটার নাম হবে কি নেজোফেরিংস, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কি মাউথের পার্টটা কীভাবে শুরু হয়, এখানে ধরেন আপনার জিহ্বাটা থাকতেছে, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনার ফেরিংস শুরু হয়, নাম কি ফেরিংস। এই ফেরিংসটা পরে যায় লাস্টে কী হয়, একটু চিকন হয়ে এটার নাম হয়ে যায় ইসোফেগাস। তারপরে এটা আবার কী হয়, ওই যে পাকস্থলী হয় স্টোমাক, ঠিক আছে। পরে ওই যে বাকিগুলো যেগুলো বলছি ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র, এটা হচ্ছে জিআইটির পার্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফেরিংস, তারপর হচ্ছে কি ইসোফেগাস, স্টোমাক, এটা হচ্ছে কি জিআইটির পার্ট। আর এটা হচ্ছে তারা কি, এটা আমরা বলি তাহলে প্রথম হচ্ছে নোজ থাকে, নোজের পিছনে যে পার্টটা সেটাকে আমরা কি বলি নেজোফেরিংস। আর এর নিচে কী থাকে, মাউথ থাকে, তাহলে মাউথ মানে ওরাল ক্যাভিটি বলে না, তাহলে এর পিছনে যে পার্ট এটা আমরা কী বলি ওরোফেরিংস।
অ্যানাটমি মানে তো হচ্ছে স্ট্রাকচার জানতে হবে, এই জন্য স্ট্রাকচারগুলো বলতেছি আর কি, ঠিক আছে। তাহলে নোজ, পিছনে হচ্ছে নেজোফেরিংস, মাউথের পিছনে যে পার্টটা সেটা হচ্ছে কি ওরোফেরিংস, তারপরে যেই জিনিসটা শুরু হয় এটার নাম হচ্ছে কি লেরিংস, ঠিক আছে। এই লেরিংসটা কিসে মানে কন্টিনিউশন হয়, মানে নিচে যেটা থাকে এটা আমরা কি বলি টাকিয়া, ঠিক আছে। এই টাকিয়াটা তখন কি হয় আপনার দুই ভাগে ভাগ হয়, একটা আমরা কি বলি একটা ডান দিকে যায়, একটা হচ্ছে বাম দিকে যায়। এটা আমরা বলি যেটা ডান দিকের ফুসফুসে যায় সেটা হচ্ছে রাইট ব্রঙ্কাস বা প্রিন্সিপাল ব্রঙ্কাস, এটা হচ্ছে কি লেফট ব্রঙ্কাস। তারপরে এটা অনেক ছোটো ছোটোভাবে ভাগ হয়, ঠিক আছে। টার্মিনাল মানে ব্রঙ্কিউল, রেসপিরেটরি ব্রঙ্কিউল, সবার লাস্টে যেটার নাম সেটার নাম হচ্ছে কি অ্যালভিউলাই। মানে অ্যালভিউলাইটা বেশি ইম্পর্ট্যান্ট, কারণ অ্যালভিউলের মধ্যে আমাদের কি হয়, এই যে আমরা অক্সিজেন নিতেছি, কার্বন ডাইঅক্সাইড বের করতেছি, এই জিনিসটা হয় এখানে, ঠিক আছে, মানে রেসপিরেশন হয়। তাহলে অ্যানাটমির এই রেসপিরেশনের তাহলে পার্টগুলো হচ্ছেন যে নেজোফেরিংস, ওরোফেরিংস, লেরিংস, ট্রাকিয়া, তারপরে হচ্ছে রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাস, পরে ওই যে বললাম টার্মিনাল ব্রঙ্কিউল, রেসপিরেটরি ব্রঙ্কিউল, এগুলো আসছে নাম আসছে আর কি, অ্যালভিউলার ডাক্ট, এগুলো হচ্ছে গুলোগুলো হচ্ছে কি অ্যালভিউলাই, ঠিক আছে। তাহলে আমরা টাকিয়ার একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা আমরা বলা কি যে টাকিয়ার যে আমাদের এখানে ধরলে দেখেন একটু শক্ত, তার মানে কি এটা বলা হয় কার্টিলেজ, ঠিক আছে। তাহলে টাকিয়াটা এরকম কার্টিলেজ দ্বারা তৈরি, শক্ত একটা স্ট্রাকচার দ্বারা তৈরি বাইরের দিকে, ঠিক আছে, যাতে টুস করে কিছু না হলে কি না হয়, ছিদ্র যাতে না হয়ে যায়। তাহলে এই কার্টিলেজগুলো এর পিছনে কি আছে, এই কার্টিলেজগুলো থাকে এরকম সি শেপ। এর একটা ইম্পর্টেন্স আছে এরকম সি শেপ কার্টিলেজ কেন, কারণ এর পিছনে কে আছে, এই টাকিয়ার পিছনে কে আছে আমাদের ফেরিংস আছে, ইসোফেগাস আছে না। তাহলে টাকিয়ার পিছনে কে আছে আমাদের ফেরিংস, ইসোফেগাস। তো এটা যে আমরা কিনেছি খাবার নিচ্ছি, তাহলে খাবার যদি খাই তাহলে কী হবে, দেখা যাচ্ছে যদি আমরা একসময় অনেক বেশি খাবার খেয়ে ফেললাম তাহলে তখন কী হবে, এটা বেশি অ্যানালাস্ট হবে না, তাহলে তাকে জায়গা দিতে হবে না। এই জায়গা দেওয়ার জন্য এই আমাদের টাকিয়ার পিছনের দিকের জিনিসে কী থাকে না, কোনো হার্ড স্ট্রাকচার থাকে না, ঠিক আছে। মানে বলে দিলাম যে আমরা এগুলোর অনেক ইম্পর্টেন্স আছে আর কি, ঠিক আছে, যে আমরা এগুলো বললাম কি তাহলে নেজোফেরিংস, ওরোফেরিংস, লেরিংস, টাকিয়া, রাইট লেফট ব্রঙ্কাস। এই টাকিয়ার একটা ইম্পর্টেন্স হচ্ছে কি আমাদের যে কার্টিলেজগুলো এগুলো সি শেপ থাকে, মানে পিছনের জায়গাটা কি খালি থাকে। কেন খালি থাকে, কারণ খালি থাকে এই জন্যই যাতে আমাদের পিছনে কি আছে, ইসোফেগাস আছে, ফেরিংস আছে, এগুলো যাতে একটু কী হতে পারে, ধরুন বেশি খাবার খেয়ে ফেলে একটু কি জায়গা দিতে পারে, তার জন্য একটু কি দিকটা খালি থাকে, ঠিক আছে। কারণ এটা একটা জিনিস দেখবেন যে যখন আমরা খাবার খাই তখন আমরা কখনো কিনি না, শ্বাস প্রশ্বাস নিই না, ঠিক আছে না। তার মানে কি আমরা এখন খাবার খাইতেছি, তাহলে সে যতই তাকে চাপ দিয়ে রাখুক তাহলে কখনো আর কী হবে না, মানে আপনার কী হবে না, মানে তো আমরা নিতেছি না, শ্বাস প্রশ্বাস তো নিতেছি না, তাহলে এরকম সমস্যা হবে। আর দেখবেন যখন শ্বাস প্রশ্বাস নিই তখন আমরা আবার কী করতে পারি না, কথাও বলতে পারি না বা গিলতে পারি না, এরকম দেখবেন। মানে শ্বাস প্রশ্বাসের সময় আমরা আবার কী করতে পারি না, গিলতেও পারি না আর কি, ঠিক আছে। বা কথা বলার সময় দেখবেন কখনো কী করতে পারি না, গিলতে পারি না। কারণ আমরা কথা তো বলি এই লিরিংসের মধ্যে কী থাকে, ভোকাল কর্ড থাকে, এখানে কি থাকে ভোকাল কর্ড। তো এইটা দিয়ে আমরা শব্দটা তৈরি করি। তাহলে এইটা যদি আমরা ওপেন রাখতে চাই তাহলে পিছনের জায়গাটা আবার কী করে রাখি, আমরা ঢেকে রাখি না। তাহলে এই যে ঢেকে রাখি একটা জিনিস থাকে, এটা বলা হয় এপিগ্লটিস। তাহলে এই স্ট্রাকচারগুলো দেখেন, তাহলে আমরা বললাম নেজোফেরিংস, ওরোফেরিংস, লেরিংসের মধ্যে আমাদের কী থাকে, ভোকাল কর্ড থাকে, যেটা দিয়ে আমরা কী বলি, কথা বলি, ঠিক আছে। এটা কেন বলতেছি, মানে একটু ইয়ের জন্য যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কী হয়, যে আমাদের ইসলামে বলে না যে খাওয়ার সময় যাতে কী না হয়, কথা যাতে না বলি, আমরা কেন বলতেছি, মানে এটা তো অবশ্যই উদ্দেশ্য আছে না, কাশি হয় না এরকম অনেক সময়। কিন্তু আমাদের গ্রামের ভাষায় কী বলে, কেমন মনে করছে আমাকে, এটা বলে না যে মানে সে কথা বলে বলে খাইতেছে, পরে হঠাৎ করে কাশি শুরু হয়েছে, তখন বলে, এটা আমরাও বলি এখনও যে হ্যাঁ, যে আমার কেমন মনে স্মরণ করছে আমাকে, এই জন্য কাশি হইতেছে খাওয়ার সময়, ঠিক আছে। কিন্তু এটা আসলে যে কুসংস্কারের মতো আর কি, কিন্তু এটা মেডিকেল সায়েন্স আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা বললাম, তাহলে হচ্ছে লেরিংস, তাহলে লেরিংসের মধ্যে কী থাকে, ভোকাল কর্ড থাকে, ঠিক আছে। আর এপিগ্লটিস এদিকে থাকে, এদিকে লেরিংসের উপরে থাকে, ঠিক আছে। তাহলে একদম লেরিংসের মাথায় একটা ঢাকনা থাকে, এটা আমরা কী বলি এপিগ্লটিস। তো এপিগ্লটিসের কাজ কি, যখন আমরা খাবার খাবো, খাবার খাইলে যাতে কী হয়, এই এপিগ্লটিসটা যে কী করে লেরিংসটাকে যাতে কী করে দেয়, ঢাইকা দেয়। তাহলে কী হবে তখন, তাহলে না হলে কী হবে, দেখেন এই মাউথের পিছন থেকে কী শুরু হয়েছে, লেরিংস শুরু হয়েছে, আবার কি ফেরিং শুরু হয়েছে। তাহলে যদি এই এপিগ্লটিস এই স্ট্রাকচারটা যদি এটাকে না ঢেকে দেয় তাহলে খাবারটা আমাদের কোথায় চলে আসবে, ফুসফুসে চলে আসবে না। তাহলে নর্মাল অবস্থায় কী হয়, নর্মাল অবস্থায় যখন একটা মানুষ যখন খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করলে এই খাবারটা আসে কোথায়, ফেরিংস দিয়ে আসে, তখন এই এপিগ্লটিস কী করে, লেরিংসটাকে কী করে রাখে, ঢেকে রাখে। কিন্তু যদি আমরা কথা বলতে চাই, কথা বলতে চাইলে এই কথাটা তো আসবে দিক দিয়া, তাহলে কি এপিগ্লটিসকে ঢাকতে পারবে আমরা তাহলে যদি কী হবে, যদি আমরা কথা বলার সাথে সাথে খাই তাহলে কী হবে, এই রাস্তাটাও খোলা থাকবে, এই রাস্তাটাও খোলা থাকবে, যার কারণে আমাদের খাবারটা তখন অনেক সময় কী হয়েছে পরে শ্বাসনালীতে চলে আসে, ঠিক আছে। তখনই আমাদের কী হয়, কাশি হয় আর কি, ঠিক আছে। এটা বললাম যে কেন আসলে কাশিটা হইতেছে, কেন হচ্ছে যে কথা মানে খাওয়ার সময় আমাদের এপিগ্লটিস যে কী করে দেয়, লেরিংসটাকে
ঢাইকা দেয় যাতে খাবারটা না ঢুকতে পারে, ঠিক আছে। কিন্তু যদি আমরা একসাথে দুইটা কাজ করি তখন এটা ওপেন থাকবে, এটা ওপেন থাকবে, যার কারণে খাবার এদিক দিয়ে যেতে পারে, এদিক দিয়ে যেতে পারে, আমরা বলতে পারি না, ঠিক আছে। বলেন বলেন। স্যার আমরা যখন শুয়ে খাবার খাই তখন শ্বাসটা দিতে ঢোকার কারণ রাস্তার প্রথম রাস্তাটা কোন দিকে? শ্বাস নালি না, তাহলে খাবার প্রথমে কোনটাতে যাবে? আপনার শুয়ে থাকলে যেটা প্রথমে আসে সেটাতে চলে যাবে, ঠিক আছে না। এরকম করে তো আল্লাহ তাআলা আমাদের স্ট্রাকচার করে দিয়েছে আসলে, জিনিসটা দেখেন না, যে ইসলাম তো এই জন্য সুন্দর, ঠিক আছে। এখানে অন্য ধর্ম থাকলে থাকতে পারে। আমরা এটা বললাম যে তাহলে বসে থাকলে বা দাঁড়িয়ে এই অবস্থায় থাকে বসে মনে থাকলে তখন যে শ্বাস নিতে কেন যায়? এই যে বললাম যে আমাদের এখানে ঢাকনা আছে, ঢাকনাটার নাম কি? ঢাকনার নাম হচ্ছে এপিগ্লটিস, আর এই ভিতরে কি থাকতেছে? ভুগাল কর্ড, ঠিক আছে। এই যে বললাম যে এটার অনেক স্ট্রাকচার আছে। যখন আপনি দাঁড়ায় খাবার খাবেন, দাঁড়ায় খাবার খেলে কি হয়, এই রাস্তাটা আপনার উপর দিকে চলে যায় কিছুটা, ঠিক আছে। মানে এই যে এটা একটু দাঁড়ায় নিচের দিকে চলে আসে, এপিগ্লটিসটা এসে ঢেকে দেয়, আর এই রাস্তাটা তখন একটু কী হয়ে যায়, উপরের দিকে চলে আসে, যাতে খাবারটা সহজে আপনার কী হয়, চলে আসতে পারে। এটা আমরা বলি ডিগ্লুটেশন। যখন আমরা গিললে কী হয়, অনেকগুলো টার্ম আছে, যে বললাম না, যে মেডিকেলে ডিটেলস পড়লে তখন বুঝতে পারতেন। যে একটা হচ্ছে কি, এপিগ্লটিস কি রাস্তাটা বন্ধ করে দেয়, এই জায়গাটা কী হয়ে যায়, আরও চিকন হয়ে যায়, যাতে কি খাবার না ঢুকতে পারে। আবার সে একটু পিছন থেকে কী হয়, উপরের দিকে আসে, যাতে কী হয়, ঠিক আছে। মানে একটা উপরের দিকে হয় আর একটা একটু নিচের দিকে থাকে, তাহলে সুবিধা হয় কি, এখন একদিকে খাবারটা যায় আর কি। যদি শুয়ে থাকলে এই তিনটা জিনিস আর কি হয় না, তখন ঠিকমতো হয় না, যার কারণে কী হয়, খাবারটা আমরা ঠিকমতো খাইতে পারি না। আর প্রথমে যে রাস্তাটা আছে ওটার দিকে ঢুকে যায় খাবারটা। তাই হচ্ছে লেরিংস, টাকিয়া বললাম সিসেপ, এটা একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, কারণ ফেরিং সিসেপটা যাতে একটু অ্যানলাস্ট হতে পারে এই জন্য। তারপরে আমরা বললাম রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাস, তারপরে এটা কী হয়, লাংসে যায়, ঠিক আছে। আমরা বাতাসটা নেই আর কি। এখন আমরা যখন প্রতিবার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাতাসটা নেই, এটা তাহলে কোথায় আসতে হবে, এই জায়গায় আসবে, মানে কি অ্যালভিওলাই আসবে। তাহলে এগুলো হচ্ছে একটা অ্যালভিওলাই, ঠিক আছে। তাহলে বাতাসটা এখানে আসলো, এই বাতাসটা আমাদের দরকার কি, আমি যে বলি আমার অক্সিজেন দরকার, কার্বন ডাইঅক্সাইড দরকার, কার দরকার? এই যে আমার হাতের একদম নখেরও যে একটা সেল আছে বা কোষ আছে, তার দরকার। কারণ অনেকগুলো মানে সেল বা কোষ মিলিয়ে আমি একটা মানুষ হয়, ঠিক আছে। মানুষ বলতে শুধু আমি একা না, আমার কোটি কোটি যে সেলগুলো আছে, সেলগুলোকে বাঁচিয়ে রাখলে হচ্ছে কি মানুষ আর কি, ঠিক আছে। তাহলে আমরা তো এটা আসছে কোথায়, আমাদের লাংসে। তো এই অক্সিজেনটা আমাদের নিতে হবে কই, একদম হাতে পায়ের সেই লাস্ট পর্যন্ত নিতে হবে না। তাহলে এই জিনিসটা কে নিয়ে যাবে অক্সিজেনটা এখানে? তাহলে অবশ্যই কি রক্তনালী নিয়ে যাবে না? তাহলে অবশ্যই এই অ্যালভিওলারির নিচে কী থাকতে হবে, আমাদের রক্তনালীগুলো থাকতে হবে না, ব্লাড ভেসেলগুলো থাকতে হবে না। তাহলে যখনই কী আসবে, অক্সিজেনটা আসবে। আর এখান থেকে আমাদের যে নর্মালি গাছের সাথে আমাদের পার্থক্য কী, আমরা অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড কি তৈরি করে বের করে দিই। আর গাছগুলো কী করে, তারা কার্বন ডাইঅক্সাইড নেই, তারা কী করে অক্সিজেনটা বের করে, রিলিজ করে, ঠিক আছে। তাহলে আমরা বললাম যে আমরা বাইরে থেকে কী নিতেছি, অক্সিজেন নিতেছি। আর আমাদের বডিতে আছে কি তৈরি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। তাহলে এই যে এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, এই ট্রান্সপোর্টটা কে করে, আমাদের হার্ট, ঠিক আছে। তাহলে আমাদের ওই যে দুইটা ইয়ার মাঝখানে থাকতেছে কি, তাহলে এই জায়গাটা কে থাকতেছে, হার্টটা থাকতেছে, ঠিক আছে, দুইটার মাঝখানে। তাহলে এই হার্টের কাজ হচ্ছে কি, যে যেই অক্সিজেনগুলো আসছে সেই অক্সিজেনগুলো ব্লাডে নিয়ে আসা, আর যে কার্বন ডাইঅক্সাইডগুলো আমাদের রক্তে তৈরি হয়েছে, মানে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, ওগুলোকে কী করা, বের করা, মানে নিয়ে আসা লাংস দিয়ে বের করে দেওয়া, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমরা কী বলতেছি, রেসপিরেশন। তাহলে রেসপিরেশন মানে কি, একদিকে আমাদের নিতে হবে, আরেকদিকে কী করতে হবে, বের করতে হবে। তাহলে রেসপিরেশন অবশ্যই কী হবে, দুইটা টাইপের হবে। একটা হচ্ছে কি ইন্সপাইরেশন, মানে আমরা নিব অক্সিজেন আর বের করবো কি কার্বন ডাইঅক্সাইড, আমরা বলি এক্সপাইরেশন। তাহলে রেসপিরেশনটা দুই ধরনের, একটা হচ্ছে কি ইন্সপাইরেশন, মানে আমরা বাতাস নিতেছি, আর হচ্ছে এক্সপাইরেশন, মানে আমরা কী করতেছি, বাতাসটা বের করতেছি, ঠিক আছে। তাহলে এই জায়গা এগুলো হয় কোথায়, এটা হচ্ছে এই লাংসের তো পুরোটার মধ্যে হচ্ছে না, আমাদের এই জায়গার মধ্যে যে এদিকেও কি ব্লাড ভেসেল আছে না, আছে, কিন্তু এই জায়গার মধ্যে আর কি হচ্ছে না, এই জিনিসটা হইতেছে না। এটা হওয়ার জন্য একটাই জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে কি অ্যালভিওলারের নিচে যেই ব্লাড ভেসেল আছে সেটার মধ্যে কি হয়, এই মানে এটা হয়, গ্যাস এক্সচেঞ্জটা হয় আর কি, ঠিক আছে। এটার একটা নাম আছে, এটাকে বলে রেসপিরেটরি মেমব্রেন, রেসপিরেটরি মেমব্রেন, ঠিক আছে। তাহলে এই রেসপিরেটরি মেমব্রেনটা আমরা কতটুকু বলবো, এই স্ট্রাকচারটা আমরা কি বলবো, রেসপিরেটরি মেমব্রেন, ঠিক আছে। যদি অ্যানাটমি থাকে তাহলে এই কোশ্চেনটা অনেক আসে, যে রেসপিরেটরি মেমব্রেনের কী কী পার্ট আছে। কারণ কি, কারণ এটা কেন জানতে হইতেছি, এখন যে কোনো জিনিস জানার উদ্দেশ্য আছে না, তো কি আপনাকে এমনি এমনি জিনিসটা জানতে হবে, অবশ্যই কি, তার মানে কি যখনই আপনার এই জিনিসগুলো ক্ষতি হলে তখন কী হবে, আপনার কী করতে পারবেন না, তখন মানে রেসপিরেশন ঠিকমতো নিতে পারবেন না। ধরেন আপনার এই যে এই জায়গাটাই তো হইতো রেসপিরেশন, আপনি ধরেন এই জায়গাগুলো ডিস্ট্রয় হয়ে গেছে,
অ্যালভিওলাই ডিস্ট হয়ে গেছে বা ব্লাড ভেসেল ডিস্ট হয়ে গেছে, তাহলে কি আর জায়গা পাবে? তাহলে যখন এই যে মানুষ যে স্মোকিং করে, স্মোকিং করলে তার কী হয়, আস্তে আস্তে কী হয়, এই রেসপিরেটরি মেমব্রেনের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে কি এই অ্যালভিওলার পার্ট, আরেকটা কার পার্ট, রক্তনালীর পার্ট, ব্লাড ভেসেলের পার্ট, ঠিক আছে? তাহলে এই অ্যালভিওলাই আর এই ব্লাড ভেসেল এই দুইটা একসাথে মিলে কী তৈরি করে, রেসপিরেটরি মেমব্রেন। এই রেসপিরেটরি মেমব্রেন দিয়ে আমাদের কী হয়, গ্যাসের আদান প্রদান হয়, গ্যাস এক্সচেঞ্জটা হয়, ঠিক আছে? তাহলে আমরা বললাম যে যখন কি হয়, একটা মানুষ স্মোকিং করে বা যে কোনো ধরনের খারাপ, সে যদি কি হয়, মানে স্মোকিং করলে কী হবে, ধোঁয়াটা তো কোথায় যায়, অবশ্যই কই যায়, আমাদের লাংসে যাচ্ছে না? তাহলে এই স্মোকিংয়ের মধ্যে যে নিকোটিনগুলো থাকে, এগুলো যায় যে কী করে, এই আমাদের রেসপিরেটরি মেমব্রেনের যে পার্টগুলো আছে এটা কী করে দেয়, ডিস্ট্রয় করে দেয়, ঠিক আছে? আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যায়, তখনই তার কী হয় এরকম, তাহলে কি তার অক্সিজেন ঠিকমতো যাবে ব্লাডে, তাহলে কি কার্বন ডাইঅক্সাইড বেরোবে, তখনই তার কী হবে, এখন তার মানে কি আমার বডিতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে কিন্তু আমি অক্সিজেন নিতে পারতেছি না, তখন আমি কি বেশি বেশি শ্বাস নেওয়ার চেষ্টা করবো না? ধরেন আপনি মিনিটে 14 থেকে 18, একটা মানুষ নর্মালি মিনিটে 14 থেকে 18 বার মানে রেসপিরেশন নেয়, শ্বাস প্রশ্বাস নেয়, ঠিক আছে? তার মানে কি এখন আমাদের নর্মাল মানে কি এই 14 থেকে 18 বারের মধ্যে কী হচ্ছে, আমাদের বডির অক্সিজেন ডিমান্ডটা পূরণ হয়ে যাচ্ছে। এখন যদি একটা মানুষের এই রেসপিরেটরি মেমব্রেনটা স্মোকিংয়ের কারণে বা যারা ধরেন যে ধোঁয়া যেখানে অনেক বেশি কলকারখানায় কাজ করে, তাদেরও তো এরকম ক্ষতি হচ্ছে, তাহলে তারা কি এই 14 থেকে 18 বার রেসপিরেশন নিয়ে তার অক্সিজেন ডিমান্ডটা পূরণ করতে পারবে? তাহলে তার অবশ্যই কী করতে হবে, বেশি নিতে হবে না? তখন সেটাকে আমরা পরে আবার যখন এসে বেশি বেশি নিবে, তার মানে কি তার লাংস বেশি বেশি কাজ করতেছে না, তখনই তার বুকে ব্যথা শুরু হয়, শ্বাসকষ্ট হয়, যেটাকে আমরা বলতেছি কি শ্বাসকষ্ট হচ্ছে। তাহলে শ্বাসকষ্ট হওয়ার উদ্দেশ্য কেন হয় শ্বাসকষ্টটা, যে একটা মানুষ যখন স্মোকিং করে বা অনেক দিন যাবত একটা টক্সিক এনভায়রনমেন্টে থাকে, এই যে ঢাকার মানুষের তো এরকমই হচ্ছে আর কি, আমাদের ধুলাবালি বেশি, এগুলো তো কোথায় যাচ্ছে, লাংসে যাচ্ছে না, যে আমাদের কি হচ্ছে, হ্যাঁ অবশ্যই হচ্ছে। এই জন্যই তো মনে করেন ঢাকা শহরের রাস্তা যে পরিবেশ, আসলে দেখা যাবে না আর 20-30 বছর মানুষ থাকতেই পারবে না, এখানে মাস্ক পরে ঘুরতে হবে, এখানে তো মাস্ক পরে ঘুরতে হয়, তো আপনি শ্বাস নিতে পারবেন না, বুঝছেন? বাতাসে অক্সিজেনের থেকে ধুলাবালির পরিমাণ বেশি, ঠিক আছে? আমি যখন কুমিল্লা ছিলাম, আমি ঢাকা এসে তো আমি ঢাকা ছিলাম, আমি প্রথমে ঢাকা কলেজে পড়ছিলাম, পরে কুমিল্লাতে গেছি, এখন আবার ঢাকা আসতে এসেছি, মানে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে এখন, ঠিক আছে? এটাই বললাম যে ঢাকা আসলে দিন দিন মানে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। এই বসবাসের অযোগ্য বলতে কী বোঝাচ্ছে, এটাই বোঝাচ্ছে যে আপনি আপনার নর্মাল দৈনন্দিন যে কাজগুলো আপনার বাঁচে থাকার জন্য অবশ্যই কী নিতে হবে, রেসপিরেশন নিতে হবে, আপনি আপনার রেসপিরেশনটাই কমপ্লিট করতে পারতেছেন না, কারণ অক্সিজেন নাই। আপনার দেখা যাচ্ছে 14 থেকে 18 বার আপনার নর্মাল মানুষের কী হয়ে যায়, মানে অক্সিজেন ডিমান্ড পূরণ হয়ে যায়, বডি থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইডটা কী হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। কিন্তু ঢাকা শহরের তো দিবকই থেকে এই যে এত এত জিনিস, গ্যাস, এই যে আমরা যে বাসটা চালাই, এগুলোর মধ্যে কী তৈরি হয়, অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড তৈরি হয়। 3টা জিনিস আছে, একটা হচ্ছে কার্বন মনোক্সাইড, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর একটা হচ্ছে অক্সিজেন। এই 3টার মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে অক্সিজেন, আর বাকিগুলো কার্বন মনোক্সাইড আর হচ্ছে কি এই যে কী বলে এটা কি কার্বন ডাইঅক্সাইড, এই দুটো হচ্ছে কি বেশি পাওয়ারফুল। ধরেন একটা জায়গার মধ্যে আপনার ধরেন এই অ্যালভিওলার মধ্যে কী হয়, অক্সিজেন আসতেছে, ধরেন কোনো কারণে যদি এরকম হয় অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড ঢোকে আর হচ্ছে কার্বন মনোক্সাইড ঢোকে, তাইলে কে ব্লাডে আসবে, কার্বন মনোক্সাইড ব্লাডে আসবে, কারণ সবচেয়ে বেশি পাওয়ারফুল কে, কার্বন মনোক্সাইড, মানে সবচেয়ে বেশি যে ডিফিউশন বলে এটাকে, সবচেয়ে এই 3টার মধ্যে সবচেয়ে বেশি ডিফিউশন হয় কার, কার্বন মনোক্সাইডের। ওই যে মানুষ বলে না যে যখন ধরেন একটা জায়গার মধ্যে আগুন লাগছে, আগুন লাগলে কি হয়, এখন এরকম হতে পারতো না, ধরেন মানুষজন তো অবশ্যই কী করতে পারতো, সে তো চাইলে দৌড়ে বেরো যেতে পারতো, হয়তো বা শরীরে আগুন ধরতে থাকবে কিন্তু সে বের হওয়ার পারতো না। তাহলে মানুষ আগুনের উপরে মারা যায় কেন, মারা যাওয়ার কারণ হচ্ছে কি, যখন একটা জায়গায় আগুন লাগলে দেখেন না কালো ধোঁয়া তৈরি হয়, যেখানে কালো ধোঁয়া সেখানে কি আছে, কার্বন মনোক্সাইড আছে। তাহলে আপনি বেশি বেশি কী নিতেছেন পরিবেশ থেকে, কার্বন মনোক্সাইড নিতেছেন, তাহলে অবশ্যই অক্সিজেন কার্বন মনোক্সাইড সবই তো আসতেছে, কিন্তু রক্তে আসবে কি, তাহলে কার্বন মনোক্সাইড রক্তে চলে আসলে কি আর অক্সিজেন থাকবে, তখন আপনি দেখেন অক্সিজেনের অভাবে হঠাৎ করে তখন কী হয়ে যাবেন, ভিতরে অজ্ঞান হয়ে যাবেন না, যার কারণে মানুষটা কী হয় পুড়ে মারা যায়, ঠিক আছে? নর্মালি তো এরকম হওয়ার কথা ছিল যে আগুন লাগছে সে লাভ দিত, তারপরে বা কিছু দৌড়ে বেরো যেত, যে কোনো একটা আগুন লাগলে কী হইতো, দৌড়ে চলে যেতে পারতেন না, আপনি আগুন শরীরে লাগতো কিন্তু তখন বাঁচতে পারতেন। মারা যায় কেন মানুষ, কারণ মারা যাওয়ার কারণ একটাই কারণ হচ্ছে কি, ওখানে কী তৈরি হয়, কার্বন মনোক্সাইড তৈরি হয়। এই কার্বন মনোক্সাইড আর অক্সিজেন দুইটা একসাথে থাকলে পাওয়ারফুল হচ্ছে কার্বন মনোক্সাইড, তখন সে কী করে আমাদের রক্তে চলে আসে, ঠিক আছে, যার কারণে অক্সিজেন আসে না, ঠিক আছে? এই জন্য বললাম, এই জন্য মানুষ পুড়ে মারা যায় আর কি, ঠিক আছে, মানে শ্বাসকষ্ট হয়ে প্রথমে অজ্ঞান হয়, তারপরে সে পুড়ে মারা যায়, ঠিক আছে? তাহলে আমরা বললাম যে অ্যানাটমি থেকে যে বললাম রেসপিরেটরি সিস্টেম আমাকে বলে দিলে হয়তো, এটা অনেক সিলেবাস, ঠিক আছে? তাহলে আমরা বললাম এই পার্টগুলো বললাম আগে কী কী আছে, আর এখানে আমরা কি বললাম যে একটা হচ্ছে কি এই যে
একদম সবার নিচের যেই পার্টটা, এই পার্টের নাম হচ্ছে কি অ্যালভিওলাই। আর অ্যালভিওলাইয়ের নিচে কে থাকে? ব্লাড ভেসেল থাকে, রক্তনালী থাকে। এই অ্যালভিওলাই আর এই ব্লাড ভেসেল এই দুইটা একসাথে মিলে কী তৈরি করে? রেসপিরেটরি মেমব্রেন। ঠিক আছে, এটা এরকম 6টা আছে আর কি, পার্ট আছে। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এখন আপনাদের জন্য জানি না কতটুকু ইম্পর্টেন্ট অ্যানাটমির জন্য এটা। তাহলে এই হচ্ছে একটা রেসপিরেটরি মেমব্রেন, এই হচ্ছে একটা ব্লাড ভেসেল। তাহলে এই স্ট্রাকচারটা মিলে কী বলতেছি আমরা? রেসপিরেটরি মেমব্রেন। তো এই যে অ্যালভিওলাই, এই অ্যালভিওলাইগুলো তৈরি হয় কীভাবে? এখানে এরকম কিছু কোষ থাকে আর কি। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? যেহেতু নাম হচ্ছে অ্যালভিওলার এপিথেলিয়াম, কি বলি? এপিথেলিয়াম। ঠিক আছে, এখন দুই ধরনের এপিথেলিয়াম আছে। সিম্পল কম্পাউন্ড না, এটা আমরা একটা কি বলতেছি? টাইপ 1 নিউমোসাইট। নিউমো মানে হচ্ছে বাতাস, সাইট মানে সেল, মানে বাতাসের সেল আর কি এগুলো। ঠিক আছে, আরেকটা বলা হয় টাইপ 2 নিউমোসাইট। যেটা কেন বললাম? তাহলে আমরা বললাম যে অ্যালভিওলাই, এই অ্যালভিওলগুলো তৈরি হয় যে সেল দিয়া, এই সেলগুলোর নাম আছে। একটা বলা হয় টাইপ 1 নিউমোসাইট, আর একটা বলা হয় কি টাইপ 2 নিউমোসাইট। তো এই টাইপ 2 নিউমোসাইট থেকে একটা জিনিস রিলিজ হয়, সেটা আমরা বলি কি সারফেক্টেন্ট। ঠিক আছে, আর এই টাইপ 1 নিউমোসাইট দিয়ে কী হয়? গ্যাসের আদান প্রদান হয়। তাহলে আমরা বললাম আমাদের রেসপিরেটরি সিস্টেম দুইটা সেল দ্বারা তৈরি, একটা হচ্ছে টাইপ 1 নিউমোসাইট আর একটা হচ্ছে কি টাইপ 2 নিউমোসাইট। টাইপ 2 নিউমোসাইটের কাজ হচ্ছে কি সারফেক্টেন্ট তৈরি করা, আর টাইপ 1 নিউমোসাইটের কাজ হচ্ছে কি করা? ওই গ্যাসের আদান প্রদান করা। ঠিক আছে, তো এই টাইপ 2 নিউমোসাইটের কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার সারফেক্টেন্ট রিলিজ করা। ঠিক আছে, আর এই সারফেক্টেন্ট কী করে? সে আমাদের এই যে দেখেন অ্যালভিওলার স্ট্রাকচারটা এরকম না, তখনই কী হয়? একটা বেলুনটা আমরা যখন ফুলাই, ভিতরে বাতাস দেই, সে আবার আগের অবস্থায় চলে আসতেছে কিসের জন্য? তাহলে এরকমও দেখেন এই অ্যালভিওলাইগুলো কীরকম ফুলে আসছে না? তাহলে সে সবসময় কী করবে? চুপসে যাওয়ার চেষ্টা করবে না? এই সারফেক্টেন্টের কাজ কি? এই অ্যালভিওলাইগুলো কী করতে দেয় না? চুপসে যেতে দেয় না। সে তাহলে সহজে কী হবে? আপনার মানে শ্বাসটা ঠিকমতো, শ্বাস প্রশ্বাস ঠিকমতো নিতে পারবেন। তাহলে আমাদের টাইপ 1 নিউমোসাইটের কাজ হচ্ছে এই জায়গা দিয়ে কী হয়? শ্বাস প্রশ্বাসটা নেই, আমরা রেসপিরেশন নেই। আর টাইপ 2 নিউমোসাইটের কাজ হচ্ছে সারফেক্টেন্ট রিলিজ করা। এই সারফেক্টেন্টের কাজ কি? ওই যে মানে টাইপ 1 নিউমোসাইটগুলো কী করে রাখা? ঠিকঠাক করে রাখা। না হলে একটা বেলুন যেমন ফুলের আবার একটু পরে এটা কী হয়ে যায়? চুপসে যায় না? তাইলে এই সারফেক্টেন্ট যদি না থাকতো, তাহলে আমাদের পুরো লাংসটা কী হয়ে যেত? এরকম চুপসে যেত, মানে কলাপস হয়ে যেত আর কি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বাচ্চাদের অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা দেখা যায় কি হয়? এই জিনিসটা প্রথম আমাদের শরীরে আছে 24 থেকে 28 সপ্তাহে। ঠিক আছে, তাহলে একটা বাচ্চা যখন হয় নর্মালি কী হয়? 9 মাস পরে হয় না? 9 মাস পরে তো আমরা বলি যে ডেলিভারিও হয়। তাহলে এটা কত সপ্তাহে আসে? মানে 24 থেকে 28 সপ্তাহ হয়। তার মানে কত মাস হলো? 4 7 28, মানে তার মানে কি 4 মাস? 4 মাসই তো নাকি? তার মানে কি হয়? একটা বাচ্চা প্রথম তাহলে তার সারফেক্টেন্ট কখন রিলিজ হয়? 24 সপ্তাহ থেকে 28 সপ্তাহের মধ্যে আর কি। তার মানে 4 থেকে 5 মাসের এরকমের মধ্যে আর কি, মানে 3-4 মাসের মধ্যে আর কি। ঠিক আছে, তাহলে একটা বাচ্চার যদি এই সারফেক্টেন্ট রিলিজ না হয়, তাহলে তার লাংসটা কী হবে? চুপসে যাবে না? তাহলে এটারই আমরা তখন কী বলি? এটা একটা ডিজিজ বলে আর কি। যে দেখেন না বাচ্চাদের এরকম হয়, এটা বলে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম আর কি। ঠিক আছে, তাহলে বাচ্চাদের এরকম কী হয়? যদি সারফেক্টেন্ট রিলিজ না হয়, তখন এই বাচ্চাটা কী হবে? বাচ্চার লাংসটা কী হয়ে যাবে? চুপসে যাবে। চুপসে মানে তখন আর কি সে শ্বাস নিতে পারবে? তখন সেটা বলা হয় রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তার মানে তখন তার কী দিতে হবে? সারফেক্টেন্ট দিতে হবে বাইরে থেকে। তাহলে এই জিনিসটা কখন বলছি রিলিজ হয়? আমরা 24 থেকে 28 সপ্তাহে না? মানে এর আগে যদি একটা বাচ্চা যদি ডেলিভারি হয়ে যায়, তাহলে ওই বাচ্চাকে কী বাঁচানো সম্ভব? কারণ তার কি হবে? তার লাংস কি ডেভেলপ হবে? তাহলে একটা বাচ্চা ওই যে বলে না অ্যাবর্শন হয়, তাহলে অ্যাবর্শন হইলে যদি 24 থেকে 28 সপ্তাহের পরে সে ডেলিভারি হয়, ওই বাচ্চাটাকে আপনি এনআইসিইউতে সাপোর্ট দিয়ে কী করতে পারবেন? বাঁচায় রাখতে পারবেন। কিন্তু যদি 24 থেকে 28 সপ্তাহের আগে হয়, তার কি সারফেক্টেন্ট আছে? তাহলে তাকে কি বাঁচানো পসিবল? তাহলে আমাদের যে বললাম না, যেটা বলো এজ অফ ভায়াবিলিটি, মানে একটা বাচ্চার হওয়ার সময় মানে সে কত সময় ডেলিভারি হয়ে বাঁচতে পারবে? যদি সে 24 থেকে 28 সপ্তাহের পরে ডেলিভারি হয়, তখনই তাকে শুধু আপনি কী করতে পারবেন? নর্মালি তো সে 9 মাস পরে হওয়ার কথা, কিন্তু যদি 4 থেকে 5 মাস পরেও সে ডেলিভারি হয়, তাকে কী করা যাবে? মানে বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে বাচ্চা রাখা সম্ভব। কিন্তু যদি 4 মাসের আগে হয়ে যায়, তখন তার আর কী থাকবে না? সারফেক্টেন্ট রিলিজ হবে না। তাহলে কি আর সে বাঁচবে? তার মানে কীরকম 20 সপ্তাহ হয়ে গেলে এটা অবশ্যই আর কী করা যাবে না, তাকে বাঁচানো যাবে না। তখনই সেটাকে আমরা কী বলি? অ্যাবর্শন। ঠিক আছে, মানে এটা বললাম আর কি, এটার সাথে রিলেটেড, রেসপিরেটরি সিস্টেমের সাথে রিলেটেড, যে আমাদের রেসপিরেটরি সিস্টেম তৈরি হয় টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট দিয়া।
এটার কাজ সারফেক্ট্যান্ট রিলিজ করা, আর সারফেক্ট্যান্টের কাজ হচ্ছে লাংসটা যাতে চুপসায় না যায়, কলাপস যাতে না হয়, এটারে প্রিভেন্ট করা।